রেকর্ডিংটাই অন করা হয়নি, স্টার্ট অন করলাম। স্টেনলেস সরি, এটা প্রতিদিন একটু মনে করাবেন, হ্যাঁ? এটা কিন্তু আমি বারবার করে বলছি সবার কাছে হাত জোর করে, যে আমাকে রেকর্ডিংয়ের কথাটা কিন্তু মনে করাবেন। এটা হচ্ছে আমাদের কোম্পানির নাম ডিভাইনো ম্যাজিক। আমাদের কোম্পানির একটা প্রেজেন্টেশন প্রথমে আসলো। আচ্ছা, দেখুন ফার্স্ট একটা কোশ্চেন আপনাদের সামনে এসছে, বাস্তু মিন কি? এর সম্বন্ধে কোনো অভিজ্ঞতা বা আপনাদের কোনো আছে? বাস্তু কি? বাস্তু মানে হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে? এনভায়রনমেন্টের বাংলা কি? পরিবেশ। কারণ কি, আমরা যখন কোনো কাজ করি, কাজটা কেন করি? আমরা কাজটা কিছু পাওয়ার আশায় বা পাওয়ার জন্য কাজ করি। আজকে যদি কেউ কোনো চাকরিতে জয়েন করে, সে চাকরিটা কেন করছে? জানে সে মাসের শেষে একটা স্যালারি আর্ন করবে, যার বিনিময় তার সংসার চলবে বা তার বেসিক নিডসগুলো ফুলফিল হবে। অ্যাম আই রাইট অর রং? আরেকবার বলবেন? আচ্ছা, শুনতে কি একটু অসুবিধা হচ্ছে? আপনি তাহলে একটা কাজ করুন, একটু লেফট হয়ে আবার লগ ইন করুন, হয়তো নেটওয়ার্ক ইস্যু আছে, কারণ আমার এখানে তো ওয়াইফাইতে ফুলই আছে। এবং সবাই কি কোনো প্রবলেম ফেস করছেন? তা যেটা হচ্ছে এই এনভায়রনমেন্ট বা বাস্তু বা পরিবেশ, তাহলে পরিবেশ আর বাস্তু এই দুটো এক কিভাবে? এই কোশ্চেনটা তো নিশ্চয়ই আপনাদের মনে আসা উচিত, কেউ এখনো করলেন না কেন আমি জানি না। এই কোশ্চেনটা একটা আসা উচিত, কারণ পরিবেশ বা এনভায়রনমেন্টের সাথে বাস্তুর কি সম্পর্ক? আর এই কথাটাই বা আমি কেন বললাম যে আমরা কোনো কাজ করি কিছু পাবার জন্য বা পাবার আশায়। কোনো যখন কেউ চাকরিতে জয়েন করে, সে চাকরিতে কেন জয়েন করে? সে চাকরি করে কিছু বেসিক নিডস ফুলফিল হবে তার, বা তার সংসার চলবে, বা তার লাইফের কিছু ডিজায়ারকে সে ফুলফিল করবে। তার জন্যই সে চাকরিতে জয়েন করে এবং তার বিনিময়ে সে কিছু পয়সা পায় বা টাকা পায়, যেটা দিয়ে তার স্বপ্নগুলোকে বা তার তার নিডসগুলোকে ফুলফিল করে। আর বিজনেসম্যান কী করে? বিজনেস করে সেখান থেকে প্রফিট বা গেইন জেনারেট করে, সেটা দিয়ে সে তার বেসিক নিডসকে পরিপূর্ণ করে। আচ্ছা, এইবার ধরুন আপনি একটা চাকরিতে জয়েন করবেন। আপনাকে আমি বললাম যে চাকরি করতে পারেন, কিন্তু পয়সা করেই আমি কিছু দিতে পারবো না বা দেবো না। আপনি কি চাকরিটা করবেন? একদম না। কারণ কি, যেখান থেকে আমাদের কিছু পাওয়ার নেই বা পাওয়ার কোনো ইচ্ছা নেই, সেখানে আমরা কখনোই সময় দেব না। ঠিক আছে? তাহলে এনভায়রনমেন্ট আমাদের কি শিখাচ্ছে? যে আমরা কোনো কিছুর বিনিময়ে কিছু পাবো। এটাই আমাদেরকে আমাদের পরিবেশ শিখিয়ে এসছে, বা এটাই আমরা শিখেছি বা জেনেছি। ঠিক আছে? তা এই জন্যই বাস্তু কোর্সটি যখন আপনি শিখছেন বা জানছেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কোর্সটার শেষে আপনি কি পাবেন। বলুন, এই কোর্সটার শেষে আপনি কি পাবেন? ভেরি গুড, ভেরি গুড। আপনি এই কোর্সটার শেষে পাবেন নলেজ। এটা কে বললো? এটা কী ধরনের নলেজ পাবেন? বাস্তু রিলেটেড নয়, পরিবেশ এবং বাস্তু দুটো রিলেটেডই আপনি নলেজ আপনি পাবেন। ঠিক আছে? এইবার আমরা ফার্স্ট ডে আমরা কি কি শিখব সেটা আমি স্লাইডটা আস্তে আস্তে উঠাচ্ছি। দেখুন, দেখুন। আচ্ছা, এখানে সবাই মোটামুটি বাংলাভাষী আছে তো? হ্যাঁ, কারণ না হলে আমাকে আবার হিন্দিতে ট্রান্সলেট করতে হতো বা ইংলিশে। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন অফ বাস্তু অ্যান্ড হিস্টোরি অফ বাস্তু। ঠিক আছে? আচ্ছা, এইটাকে ইংলিশে লেখা আছে, আমি একদম আপনাদের জন্য সোজা ভাষায় বাংলায় গোদা বাংলায় লিখেছি, সেটা আপনারা একটু দেখুন বা কেউ একজন পড়ুন,
তাহলে জিনিসটা রিলেটেড হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে। একটু মাইকটা অফ করে নেবেন, ক্লাসে ডিস্টার্ব হয়। আচ্ছা, ডেফিনেশন অফ বাস্তু কি বলছে? বাস্তুশাস্ত্র, বাস্তুশাস্ত্র যা সাধারণত বাস্তু নামে পরিচিত আমাদের কাছে, ঠিক আছে? এটি হলো একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান। প্রথমেই বলেছি দিস ইজ দ্য অকাল সায়েন্স, পুরোটা পিওর সায়েন্স। সায়েন্স ছাড়া কিন্তু আমরা একটা মুহূর্ত এগাই না বা চলি না বা কথা মানে বেঁচে থাকতে পারবো না। এই যে আমার আপনার মধ্যে যে সংযোগ তৈরি করেছে, এই সংযোগটাও কিন্তু সায়েন্স। দাদা, যাদের পাশের থেকে নয়েজ আসছে কাইন্ডলি মিউট করে দিন না স্যার। আপনি ওনাকে একবার ম্যানুয়ালি মিউট করে দিন, কিছু বলার থাকলে উনি আনমিউট করে নেবেন। ঠিক আছে, উনি করে দিয়েছেন মনে হয়। একটু সবাই একটু সচেতন হন। আপনারা সচেতন হলেই, হ্যাঁ, সচেতন হলে আমাদের ক্লাসটা অনেক সুন্দর হবে এবং আপনাদের শিক্ষাটাই ভালো হবে। আমার কিছু না, আমি শিখিয়ে বকবক করে পড়িয়ে চলে যাব, আলটিমেটলি আপনাদের মধ্যে সেই জিনিসটা আসবে না বা আপনারা সেই জিনিসটাকে রিলেট করতে পারবেন না। কারণ আমার কথাগুলো যখনই আপনার ভেতর পর্যন্ত না তৈরি যাবে, ততক্ষণ আপনার মধ্যে কোশ্চেন তৈরি হবে না। আর আপনার মধ্যে কোশ্চেন তৈরি না হলে আপনার মধ্যে ক্ল্যারিটি আসবে না। আমার কাছে অনেকে অনেক স্যারই বলে যে আপনি এত কথা বলছেন কেন, আপনি এত কোশ্চেন করছেন কেন? কিন্তু আমার কাছে যে ছাত্র যত বেশি কোশ্চেন করে, আমার কাছে সেই ছাত্র তত বেশি ভালো। কারণ যার মধ্যে জানার ইচ্ছা আছে তার মধ্যেই কোশ্চেন তৈরি হয়। বুঝতে পারলাম? তাই আমি যখনই কোনো কথা বলবো, আমাকে কিছু জানতে হলে হ্যান্ড রেস করে বা একটু আলাদা করে বলবেন যে স্যার একটু কিছু বলবো, আমাকে একটু স্টপ করবেন, বা সবসময় স্টপ করবেন না। কারণ কি, আমি তো একটা রিদিমে পড়াই। এই রিদিমটা ব্রেক হয়ে গেলে আপনাদের অনেক নলেজ অজানা থেকে যাবে। কারণ আমি তো কোনো বই নিয়ে বা খাতা নিয়ে পড়াবো না, আমি তো জাস্ট আপনাদেরকে রিলেট করে পড়িয়ে যাচ্ছি এবং লেখাগুলো থেকে আমার ভেতর থেকে যেটুকু আসছে সেটুকু আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আচ্ছা, এই তাহলে ডেফিনেশন অফ বাস্তুতে কি বলা আছে? বাস্তুশাস্ত্র যা সাধারণত বাস্তু নামে পরিচিত, এটি হলো একটি প্রাচীন ভারতীয় বিজ্ঞান যা স্থাপত্য ও নকশার উপর কেন্দ্রীভূত থাকে। এর মূল লক্ষ্য হলো সাদৃশ্যপূর্ণ জীবনযাত্রার ক্ষেত্রে তৈরি করা বৈদিক ঐতিহ্যের উপর ভিত্তি করে বাস্তুর 5টি উপাদান। এই যে কথাটা বলেছে, এই কথাটা পড়ো না হোক 500 বার আসবে। তাই প্রথম পয়েন্টের প্রথম লাইনের এই 5টি উপাদান বা 5 এলিমেন্ট, এই জিনিসটা মনে প্রাণে মননে গেঁথে নিতে হবে। কোথায় গেঁথে নিতে হবে? একদম মননের মধ্যে গেঁথে নিতে হবে, যাতে মনে কিছু আসলেই, বাস্তু মানেই যখন মাথায় আসবে তখনই আসবে আমাদের এই 5টা উপাদান। কি এই 5টা উপাদান? পৃথিবী, জল, আগুন, বাতাস, স্থান। এর ইংলিশগুলো কি কেউ নাম বলতে পারবে? এই পৃথিবী, জল, আগুন, বাতাস, স্থান। তারপরে হুম ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপস হয়ে যাক সবাই, খুব সুন্দর বলেছে। এই 5টি এলিমেন্ট আমাদের পঞ্চতত্ত্বে সম্পূর্ণ বিরাজমান এবং এই 5টি এলিমেন্ট সমস্ত এই ভূখণ্ডে মানব মানে জীব এবং যেগুলো নির্জীব প্রত্যেকটা বস্তুর মধ্যে বর্তমান। কিভাবে সেটাও বোঝাবো, ঠিক আছে? এর মধ্যে সামঞ্জস্য সাধন করতে চায় যাতে বাসিন্দাদের মঙ্গল, সমৃদ্ধি এবং সুখ বৃদ্ধি পায়। এটি ভবনের বিন্যাস, অভিমুখ ও নির্মাণের উপর নির্দেশিকা প্রদান করে যাতে ইতিবাচক শক্তির প্রবাহ ও প্রকৃতির সাথে সামঞ্জস্য নিশ্চিন্ত করা যায়। তার মানে বাস্তুর যে 5টা এলিমেন্ট, এই 5টা এলিমেন্ট আমাদের মানব জাতির কি আসছে? সমৃদ্ধি, সুখ এবং মঙ্গলের মধ্যে বিরাজমান। এবং কোনো বাড়ি বা কোনো ভবন বা কোনো অফিস বা কোনো বিল্ডিং যখন আমরা নির্মাণ করব, এই বিল্ডিংয়ের কোন দিকে কি দিক প্রবাহমান হবে এবং কোন দিকের সাথে কোন এলিমেন্টের সামঞ্জস্য, সেগুলোকে বোঝাবে। তাহলে ডেফিনেশন অফ বাস্তুতে আমাদের মধ্যে 3টে জিনিস ক্লিয়ার হলো যে বাস্তুশাস্ত্র কি। বাস্তুশাস্ত্র 5000 বছরের পুরনো একটি শাস্ত্র, বিজ্ঞান শাস্ত্র, যা ভারতীয়
তে আমাদের ভারতের বিভিন্ন ঋষিরা লিখে দিয়ে গেছে সংস্কৃত ভাষায়, এবং এই গ্রন্থগুলোর মধ্যে প্রচুর গ্রন্থ চুরি করে নিয়ে গেছে। কারা চুরি করেছে? বিভিন্ন সময় যারা যারা এসছে, মুঘল এসছে, তারপরে হচ্ছে ইংরেজরা এসছে, বিভিন্ন যে প্রজাতিরা এসছে, তারা আমাদের এই সমৃদ্ধপূর্ণ বা ভারতবর্ষ থেকে যখন যা পেরেছে লুণ্ঠন করে নিয়ে গেছে। সেখান থেকেও তিনটে বুকস কটা বুকস? তিনটে বুকস আমাদের ভারতীয় সংস্কৃততে আজও রয়ে গেছে, যেগুলো সংস্কৃত ভাষায় লেখা ছিল, যেখান থেকে আমাদের বিভিন্ন প্রত্নতান্ত্রিকবিদরা এই ভাষাগুলোকে উদ্ধার করে সেগুলোকে আমাদের মধ্যে আমাদের পড়ার ভাষা বা আমাদের বোঝার ভাষায় রূপান্তরিত করেছে। এই বইগুলোর নাম কি? বিশ্বকর্মা প্রকাশ, সাংমার্গান সূত্রধর অ্যান্ড মায়ানতাম। এই তিনটে বই আজও আমাদের ভারতবর্ষে উপস্থিত এবং বিরাজমান। আচ্ছা, এর পরের পয়েন্টটা এই পর্যন্ত ক্লিয়ার? তাহলে কি বোঝানো হলো? যে বাস্তু হচ্ছে আমাদের পরিবেশের সাথে রিলেটেড। দেখেছো প্রথম লাইনটাতেই আছে পরিবেশ। তাহলে আমি ফার্স্টে বলেছিলাম হোয়াট ইজ দ্য বাস্তু? বাস্তু মানে কি? এনভায়রনমেন্ট। এই যে এনভায়রনমেন্ট কথাটা যেটা লিখেছিলাম, তাহলে সেটা রিলেটেড হলো তো এটার সাথে। কারণ পরিবেশ থেকেই আমাদের মেন জিনিসটা আমাদের উৎপত্তি। এই পরিবেশ থেকেই আমরা সমস্ত কিছু নিচ্ছি, পাচ্ছি, এবং এই পরিবেশেই আমরা তা আবার দিয়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, আমার বোঝানোতে কোনো অসুবিধা হচ্ছে না তো কারণ নিতে? আচ্ছা, এইবার চলে আসলো যেটা একটু, এটা হয়তো আমাদের মডার্ন বাস্তুতে জানার বা অনেকেই জানে না বা শেখায় না, বাট আমি পুরনো এবং নতুনকে মিশিয়েই বেঁচে থাকতে এবং বাঁচিয়ে রাখতে ভালোবাসি। কারণ পুরনো ছিল বলেই নতুন এসছে, আবার নতুন একটা সময় পুরনো হবে, আবার নতুন কিছু নতুন হবে, তাই তো? আজকে আমি এক সময় ছেলে ছিলাম, এখন আমি বাবা হয়েছি, আবার বয়সকালে আমি বৃদ্ধ বাবা হব, আমার সন্তানরা বাবা হবে। তাহলে আমি এক সময় যুবক ছিলাম, এখন হয়েছি আমি নতুন থেকে মিডিয়াম থেকে এক সময় হব বৃদ্ধ। তাহলে পুরনোটা ইতিহাসটাকে যখনই আমরা ভুলে যাব, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যটা বা বিজ্ঞানটা বা আমাদের শিক্ষাটা পরিপূর্ণ হবে না। ঠিক আছে? কারণ এখনকার বাস্তু বা অ্যাস্ট্রোলজি অনেক কিছুই পুরনোকে রিলেট করে না, বাট আমি বলবো পুরনো জিনিস সবসময় রিলেট করা উচিত। কারণ পুরনো থেকে অনেক কিছু শিক্ষা নেওয়া উচিত, এবং পুরনোকে জানা থাকলে আমরা অনেক কিছু জানবো। আগেকার শাস্ত্রে আমি একটা জিনিস ছোট কথা বলি। আগেকার দিনের বাড়িতে প্রত্যেকেরই বাড়ি থেকে টয়লেট একটু দূরে হতো, ঘর থেকে রান্নাঘর একটু দূরে হতো। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? একদম সঠিক স্যার। তখন কিন্তু মানুষের জীবনে সমস্যাটাও কম ছিল, তখন মানুষের জীবনে রোগ ব্যাধিও কম ছিল, তখন মানুষের মধ্যে ছাড়াছাড়ি, ডিভোর্স এই ধরনের প্রবণতাটাও কম ছিল, তখন পরকীয়া ব্যাপারটাও কম ছিল। অ্যাম আই রাইট অর রং? কারণ যখনই মানুষের মধ্যে এই জিনিসগুলো এসছে, তখনই এখন কি কনসেপ্ট এসছে? এরপরে আসলো কি? বাড়ি থেকে হয়ে গেল ফ্ল্যাট কনসেপ্ট আসাতে কি হয়েছে? এখন ঘরের মধ্যে টয়লেট। আগে লোকে ঘর থেকে বেরিয়ে 10 পা 20 পা 30 পা দূরে গিয়ে বাথরুমে যেত, রাস্তা থেকে এসে আগে পা ধুতো, পা ধুয়ে ঘরে প্রবেশ করতো। ভুল বলছি না ঠিক বলছি? এটারও কিন্তু অনেক সাইন্টিফিক ব্যাপার আছে। এই যে জিনিসগুলো আমরা বিভিন্ন সময় রাস্তা থেকে আসছি, এসে কি করছি? আমরা ঘরে ঢুকছি, ঘরে ঢুকে হয়তো ঘরে আগে ঢুকেছি, বাথরুমে পরে যাচ্ছি। কারণ কি? ঘরে ঢুকে আগে জামাটা ছাড়বো, এসে যাবো, তারপর তো হাত মুখ ধোবো। তার মানে কি? আমি কিন্তু আমার পায়ে করে অনেক জার্মস বা অনেক রোগ জীবাণু বা অনেক নেগেটিভিটিটাকে আমি আমার ঘরে প্রবেশ করাচ্ছি। এতেও কিন্তু আমার বাস্তু বা আমার শারীরিক বলো, আমার ফ্যামিলি বলো, আমার সমস্ত কিছুতে বলো, আমি কিন্তু প্রবলেম ডেকে আনছি। তাই প্রত্যেকটা যখনই আমাদের বিজ্ঞান বা আমাদের স্বাস্থ্য মডার্ন হচ্ছে, তার মধ্যে কিন্তু প্রবলেমও জেনারেট হচ্ছে। ওকে? আচ্ছা, পরের পয়েন্টটা কি আছে? বাস্তুশাস্ত্রের ইতিহাস প্রাচীন ভারতে ফিরে যায়, যার ঔতস বৈদিক যুগে 5000 বছরেরও বেশি আগে। তাহলে যে একটু আগে বললাম যে 5000 বছরের পুরনো শাস্ত্র, সেটা দেখেছো লেখা আছে। বিশ্বাস করা হয় যে ঋষি এবং পণ্ডিতরা প্রাকৃতিক শক্তি ও মহাজাগতিক শক্তির পর্যবেক্ষণ করে এই শাস্ত্রের বিকাশ করেছিলেন। কারণ
আজ থেকে 5,000 থেকে 10,000 বছর আগে বলা এসেছিল যে সূর্যকে প্রদক্ষিণ করে সমস্ত গ্রহ নক্ষত্র ঘোরে। সেটা কিন্তু বিজ্ঞানরা গবেষণা করে তার অনেক পরে প্রমাণ করেছিল, হ্যাঁ সূর্য স্থির, সূর্যকে চারিদিক করে সমস্ত গ্রহ নক্ষত্রগুলো প্রদক্ষিণ করছে। তাহলে আমাদের যে শাস্ত্র, জ্যোতিষশাস্ত্র বলো বা বিজ্ঞান, আমাদের যে পণ্ডিতদের যে শাস্ত্র বলো, বেদ, উপনিষদ, পুরাণ, তাহলে সেই জিনিসকে কিন্তু সেখানে অনেক আগেই তার বর্ণনা দিয়ে রেখে গেছিল। ঠিক আছে, তাই এই শাস্ত্রের বিকাশ করেছিলেন মানুষের বসবাসের স্বার্থে এবং উপাদানগুলিকে সামঞ্জস্য করার লক্ষ্যে। বেদ, মহাভারত ও রামায়ণ প্রাচীন গ্রন্থগুলিতে বাস্তুনীতির উল্লেখ রয়েছে। তোমরা যদি কেউ রামায়ণ বা মহাভারত দেখে থাকবে, রামায়ণ মহাভারতে প্রত্যেকটা দিক এবং সেই দিকের কি গুণাবলী আছে অনেক সময় এই রামায়ণ বা মহাভারতে বিভিন্ন অর্থে শোনা যায়। ঠিক আছে, এবং শতাব্দীর পর শতাব্দী ধরে এই নীতিগুলো মন্দির, প্রাসাদ, বাড়ি নির্মাণে প্রয়োগ করা হয়েছে, যা ঐতিহ্যবাহী ভারতকে স্থাপত্যে প্রভাবিত করেছে এবং আধুনিক সময়ে এর চর্চা অব্যাহত রয়েছে। আধুনিক সময় মানে এখনকার সময়কে বলছে। তাহলে আমি আমার লেখাটার মধ্যে একটু নতুন, একটু পুরনো, একটু আগের জিনিস, একটু নতুনত্বকে মিশিয়ে এই পয়েন্টটাকে তৈরি করেছি। আচ্ছা, আবারও চলে আসলাম সেই জিনিসটাই, যে হোয়াট ইজ দ্য মিনিং অফ বাস্তু। বাস্তু মিন এনভায়রনমেন্ট। ঠিক আছে, আচ্ছা এই বারবার করে আমি একটা কথা বলছি, হোয়াট ইজ মিন বাই বাস্তু, বাস্তু মিনস এনভায়রনমেন্ট। এই জায়গাটা একটু রিলেট করতে প্রবলেম হচ্ছে না? আমার তো হচ্ছে, তোমাদের হচ্ছে? আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ, তাহলে এইখানে একটা ছোট্ট গল্প বলি। ঠিক আছে, ওকে। যে গল্পটা হচ্ছে, দুটো ছেলেকে নিয়ে গল্প। কি ছেলে? একজনের নাম হচ্ছে অজয়, একজনের নাম বিজয়। ছেলে দুটির বয়স হচ্ছে 6 বছর। এরা গ্রামের দুজন বন্ধু, ছোটবেলা থেকে একসাথে, ছোট থেকে বড় হয়েছে, মানুষ হয়েছে এবং পাশাপাশি বাড়িতেই থাকে। এবং দুটো বাচ্চা, কিন্তু গ্রামের বাচ্চা হলে যা হয়, কথাবার্তা অতটা ঠিক মতন বলতে পারে না, কথাবার্তা বলতে সেখানে মানে ওদের স্পিচে একটু সমস্যা আছে। ঠিক আছে, এই দুটো বাচ্চা বাড়ি থেকে 3-4 কিলোমিটার দূরে গ্রামের এক মেলা হয়েছে, সেই মেলা দেখতে গেছে। ওকে, তা মেলা দেখতে গেছে, একটু হোল্ড করো। হ্যাঁ, মেলা দেখতে গেছে। তাই মেলায় গিয়ে এই দুটো বাচ্চা হাত ছাড়াছাড়ি হয়ে গেছে, প্রচণ্ড ভিড়। গ্রামের মেলায় যা হয়, দূর দূরান্ত থেকে লোক আসে এবং সেই মেলায় এবার দুই বন্ধু হাত ছাড়াছাড়ি হয়ে গেছে। এবার দুই বন্ধু কান্নাকাটি করছে, কেউ কারো এবার কথা বলতে অতটা বলতে পারে না ঠিক করে, গ্রামে কোথায় থাকে না থাকে। এমন সময় ওই গ্রামে, ওই মেলায় দুটো ফরেনার ছিল। ঠিক আছে, কজন ফরেনার ছিল? দুজন। তারা হাজব্যান্ড ওয়াইফ। তারা দেখলো বিজয় কাঁদছে, বলছে হোয়াটস দ্য প্রবলেম। এবার ও তো কিছুই বলতে পারে না, ইংলিশ তো বোঝেই না, বাংলাও ঠিক মতন বলতে পারে না, আর ও তো কথাও বলতে পারে না, তোতলা। তবে এরা দেখলো যে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করলো, কেউ একে নিতেও আসছে না, জানতেও আসছে না, কেউ একে সম্বন্ধে চিনতেও পারছে না। তা কী করবে? তারা ছিল নিঃসন্তান। তারা ভাবলো যে তাদের গড বুঝি তাদেরকে গিফট করেছে, তো তারা তাকে নিয়ে লন্ডন চলে গেল, তাদের দেশে। এবার লন্ডন চলে গেল, আর এদিকে জয় হচ্ছে আপনার এখানেই মানুষ হলো। ঠিক আছে, মানুষ হওয়াতে এবার ও সেই গ্রামেই মানুষ হলো। এবার এদিকে ও লন্ডনের থেকে হাওয়ার্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে, যেহেতু একজন কোটিপতির ঘরে মানুষ হয়েছে, ও একজন বড় বিজনেস টাইকুন হলো। আর এদিকে অজয় কি হলো? অজয় সেই গ্রামের প্রত্যন্ত গ্রামে থেকেই ওই বাবার সাথে সামান্য মজুদুরির কাজ করে সে আজও সেই গ্রামের প্রত্যন্ত গরিবই রয়ে গেছে। তা এই স্টোরিটা থেকে তোমরা কি রিলেট করলে? বলো। পরিবেশের উপর নির্ভর করছে তার শিক্ষা দীক্ষা, ইনকাম, ভবিষ্যৎ। এক্স্যাক্টলি, যে তার
তার পরিবেশ, তাকে একজনের পরিবেশ নিয়ে গেল, তাকে কোটিপতি তৈরি করে নিল, হয়তো সেই গ্রামেরই প্রত্যন্ত গ্রামে তারা জন্মগ্রহণ করেছিল, আর আরেকজন সেই গ্রামের যে গরিব ঘরানা, সেই গরিব ঘরানাতেই রয়ে গেল। ঠিক আছে, এটা থেকে কি বোঝা যায়? এনভায়রনমেন্ট ইজ দ্য মেইন পার্ট অফ দ্য বাস্তু। পরিবেশ ছাড়া বাস্তুর কোনো ভূমিকা নেই, বা বাস্তু পরিবেশের উপরই নির্ভরশীল। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে এই যে এই ছোট্ট একটা বিষয় এনভায়রনমেন্ট বা পরিবেশ, এইখান থেকে আমরা বাস্তুটাকে আস্তে আস্তে রিলেট করব। কিভাবে রিলেট করব? এবং এই যে কোর্সটা আজকে আপনারা শিখতে বসেছেন, ঠিক আছে, মার্কেটে প্রচুর বাস্তু কনসালটেন্ট আছে। কালকে গুগল খুলে বা ইউটিউব খুলে বা যে কোনো একটা চ্যানেল খুলে যে কোনো একটা বাস্তু মানে কনসালটেন্টের ভিজিট চার্জ করতো মিনিমাম 15,000 থেকে, ছাড়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই 10 to 15,000 ছাড়া। তা একটা 10 to 15,000-এর যে বাস্তু কনসালটেন্টের মধ্যে যা জ্ঞান আছে, আজ থেকে 7 দিন পরে আপনার জ্ঞানটাও তাই থাকবে। ঠিক আছে, এটা আমার চ্যালেঞ্জ। এখানে যতজন আজকে প্রেজেন্ট আছেন সবার মধ্যেই সেই জ্ঞানটা বা সেই এনভায়রনমেন্টটা আমি তৈরি করে দেব। আপনাদের মধ্যেও কিন্তু সেই এনভায়রনমেন্টটা তৈরি হচ্ছে, কারণ আজকে আপনাদের জানার ইচ্ছা আছে, জীবনে খিদের ইচ্ছা আছে বলেই আপনারা আজকে এই জায়গায় মিলিত হয়েছেন। এবং এটাও একটা কর্মা বা ডেস্টিনি, কারণ সময়ের আগে কিছু হয় না। আপনাদের সেই সময়টা এসছে বলেই উপরওয়ালা বা ডেস্টিনি বা ইউনিভার্স আপনাদেরকে আজকে এই জায়গায় মিলিত করেছে, যে আপনারা সবাই মিলে আজকে এই কোর্সটা উপলব্ধি করছেন বা শিখতে পারছেন বা জানতে পারছেন। ঠিক আছে, এবং সব থেকে বড় কথা, একটা বাস্তু কনসালটেন্ট আপনার বাড়িতে এসে যদি কোনো বাস্তু রিলেটেড কোনো ওয়ার্ক করে, আলটিমেটলি আপনার কিন্তু দিনের শেষে বা মাসের শেষে একটা কোশ্চেন মার্ক থাকবে, যে উনি যেটা বললো বা যেটা দেখালো বা যেটা করলো, সেটা কি পুরোটা ঠিক হলো আমার জন্য? আজকে আপনার ছেলের বা আপনার সন্তানের যদি কোনো হাতে বা পায়ে কোনো কেটে যায়, আপনি যতটা কষ্ট পাবেন, আমি পাশের বাড়ির কাকা জ্যাঠা হয় কিন্তু অতটা কষ্ট হবো না। আমি কি বলবো, রে তোর ছেলেটা কেটে গেল রে, তুই কেটে গেল, তো কি করবি এখন, একটু মলম লাগাই নে, মলম লাগালে তোর কাটাটা সেরে যাবে। আমি খুব বেশি হলে আপনাকে এইটুকু বলে সান্ত্বনা দেবো। কিন্তু আপনার সন্তানের যতটা ব্যথা লেগেছে, ঠিক ততটা ব্যথাই আপনি পিতা হিসেবে বা মাতা হিসেবে ততটা ব্যথাই কিন্তু অনুভব করছেন। এম আই রাইট আর রং? রাইট স্যার। তাহলে এই জায়গাটাই আপনার সমস্যাটা আপনি যতটা রিলেট করতে পারবেন বা যতটা বুঝতে পারবেন, একটা 3rd কখনো সেটাকে রিলেট করতে পারবে না। আজকে একটা হাজব্যান্ড ওয়াইফের লাইফে যে সমস্যা বা যে প্রবলেম বা যে আন্তরিক সমস্যা, সেটা হাজব্যান্ড ওয়াইফই জানে, আর কেউ এটাকে রিলেট করতে পারবে না। যার বাড়িতে বাবা ক্যান্সার পেশেন্ট, মা হার্টের পেশেন্ট, সেই জানে যে তার বাড়িতে মেডিকেলের কি পরিমাণ ক্রাইসিস, বা তার বাড়িতে যে এই সমস্যা কি সমস্যা, আমি আপনি রিলেট করতে পারবো না। যার বাড়িতে সব সময় কলহ ঝগড়া লেগে আছে পাশের বাড়ির প্রতিবেশীর সাথে, সেই জানে সেই বাড়িতে বসবাস করে কতটা যন্ত্রণা বা দুঃখ আমি আপনি রিলেট করতে পারবো না। পারবো? না স্যার, একদম না। তা এই জিনিসটাই এই আফটার 7 days আপনাদের মধ্যে এই কনফিডেন্স বা এই ক্ল্যারিটিটা চলে আসবে, যে একটা বাস্তু কনসালটেন্ট আপনার বাড়িতে এসে আপনার জন্য যা যা করতো, আপনিও ঠিক নিজের জন্য এবং আপনার চেনা পরিচিতি লোকের জন্য, এবং চাইলে ভবিষ্যতে অ্যাজ এ বাস্তু কনসালটেন্ট হিসাবে নিজেকে গ্রো আপ করতে পারবেন। কারণ আমি খুব সাদামাঠাভাবে শেখাই এবং পাতি বাংলায় কথা বলি। আমার কথার মধ্যে কোনো ভরণ নেই, কারণ আমি যেই ভাষাটায় মানুষ বোঝে, আমি সেই ভাষাটাই বোঝাতে পছন্দ করি। তাতে যদি আমার বোঝানোতে কোনো খামতি থাকে বা কোনো পরিপূর্ণতা কম থাকে, তাহলে আমাকে মার্জনা করবেন। ঠিক আছে, এটাই বলার। এই জন্য আরেকটা কথা বলছি, আমরা চাকরি করলে যেরকম স্যালারি পাই, বিজনেস করলে প্রফিট গেইন জেনারেট হয়, সেরকম আমরা বাস্তু শিখে কি করব, আমাদের লাইফের মেজর প্রবলেমগুলোকে
রিজলভ করব। কি করব? মেজর প্রবলেমগুলোকে রিজলভ করব। ঠিক আছে? আর আগেও যেটা বলেছি এখনও সেটা বলছি যে কোর্সটাকে কখনোই মাথায় প্রেশার নেবেন না। গল্পের ছলে ভাবুন, গল্পের ছলে বলুন, গল্পের ছলে শিখুন। ঠিক আছে? যেরকম একটু আগে আমি একটা বললাম অজয় বিজয়কে দিয়ে গল্প করে, তাতে এই অজয় বিজয় গল্পতে আপনারা কি বুঝলেন? যে একই জায়গা থেকে একই ডেস্টিনি থেকে উঠে আসা দুটো বাচ্চা, আজকে একজন কোটিপতি আর আজকে একজন সেই স্ল্যামের জায়গায় বা ওই গ্রামের সেই এদো ঘরেই বসে রয়েছে। একবেলা হয়তো খেতে পারছে, একবেলা খেতে পারছে না। তাহলে পরিবেশ বা এনভায়রনমেন্ট দুটো বাচ্চার জীবনকে দু ধরনভাবে তৈরি করে নিল। এম আই রাইট অর রং? রাইট স্যার, রাইট স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার, নো। আচ্ছা, এইখানে একটা কোশ্চেন আপনাদের করা উচিত ছিল, কিন্তু কোশ্চেনটা এটা রিলেটেড নয়, বাট আমি বলছি এনভায়রনমেন্ট বা বাস্তু এতটাই মানুষের জীবনে রিলেট করে। ধরুন আপনার চার্ট আর আম্বানির ছেলের চার্ট, এই যার কিছুদিন আগে বিয়ে হলো, ঠিক আছে, কত তারিখে জন্ম কেউ জানেন? 10ই এপ্রিল 1991 সালে জন্ম ছেলেটা। ঠিক আছে? তাহলে ওই 10ই এপ্রিল 1991 সালে হসপিটালের যদি লিস্ট বার করেন সারা ভারতবর্ষে না হোক কয়েক হাজার বাচ্চা জন্মেছে। এম আই রাইট আর রং? রাইট স্যার, রাইট স্যার। কেউ হয়তো পালিয়ে গিয়ে বিয়ে করছে, কেউ হয়তো হয়তো বিয়ে করার জন্য মেয়েই খুঁজে পাচ্ছে না, আর কারো হয়তো বিয়েতে 100 লোক খেয়েছে, কারো বিয়েতে হয়তো 500 লোক খেয়েছে, কারো বিয়ে করতে গিয়ে হয়তো দেখা গেলো 5 লাখ টাকা ধার করেছে। আর আম্বানির ছেলের বিয়েতে কয়েকশো কোটি টাকা বিলিয়েছে। তাহলে এইটা থেকে কি বোঝা গেল? 10ই এপ্রিল 1991 সালে জন্মালেই যে আমি আম্বানির ছেলে হব, দিস ইজ নট রাইট। কারণ সেই ডেটে জন্মে আমাদের হয়তো প্রাকৃতিক পরিবেশ সবই ঠিক ছিল, কিন্তু আমাদের এনভায়রনমেন্ট আর আমাদের পরিবেশ আমাদেরকে আলাদা করে দিয়েছে, আমাদের বাস্তু আমাদেরকে আলাদা করে দিয়েছে। তার মানে এই যে আমাদের যে 5টা এলিমেন্ট আমাদের ভূপঞ্চতত্ত্বে, এই 5টা এলিমেন্ট কিন্তু আমাদের মানব জাতির শরীরেও বর্তমান। এটা কি জানেন আপনারা? হ্যাঁ স্যার। কিভাবে জানেন? পঞ্চতত্ত্ব, ক্ষিতীয়, তেজ, মরুদ, বোম। হ্যাঁ, কি বললে আরেকবার বলো। পঞ্চতত্ত্ব যেটাকে বলে বা পঞ্চভূত, ক্ষিতীয়, তেজ, মরুদ, বোম। আচ্ছা, সেটা আমাদের শরীরে কোথায় কোথায় আছে? সেগুলো আমাদের শরীরে কোথায় কোথায় আছে? আমাদের অ্যাকচুয়ালি স্পিরিচুয়াল অরাতে। এই তো, এই তো বাংলা ভাষায় পড়াচ্ছি, এখানে এখন স্পিরিচুয়াল অরা পড়া চলে গেলে এই যে ছেলেগুলো মেয়েগুলো অরা সম্বন্ধে জানে, এই ইউ আরে অরা কে, অরা বা বাড়ির পাশে কোনো হয়তো কাকিমার নাম বা জেঠিমার নাম, তো তারা তো ভয় পেয়ে যাবে। একদম সোজা ভাষায় আমাদের শরীরের যে ব্লাডটা আছে, দিস ইজ ওয়াটার এলিমেন্ট। আমি যে নিঃশ্বাসটা ছাড়ছি, নিঃশ্বাসটা নিচ্ছি, এটা কি এলিমেন্ট? এয়ার এলিমেন্ট। আমি যে খাবারটা খাচ্ছি, খাবারটা খেয়ে যে খাবারটা পরিপাক হচ্ছে, সেটা কোন এলিমেন্ট? ফায়ার এলিমেন্ট। আচ্ছা, ভেরি গুড। এবার আমার শরীরে তো একটা টেম্পারেচার আছে, এই টেম্পারেচারটা যখন ঠান্ডা হয়ে যায় তখন কি করি আমরা? 4 জনের কাঁধে করে নিয়ে গিয়ে বডিটা চুল্লিতে ঢুকিয়ে দিই, সেটা হয়ে গেল আবার ফায়ার এলিমেন্ট। শরীরে যে হাড়গুলো আছে, লিভার, যকৃৎ, কিডনি, আরো হেনা তেনা যা আছে, সবকটার মধ্যে গ্যাপ আছে, আছে তো? এটা কোন এলিমেন্ট? পেস এলিমেন্ট। তাহলে বোঝাতে পারছি? রিলেট হলো? এই অরা ফরা বললে ছেলেগুলো ঘাবড়ে যাবে, ওদের ঘাড়া বেঁকে যাবে। ঠিক আছে? তাই এই জন্যই হচ্ছে বলা। এখানে মাঝখানে একটা কথা বলবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। আপনি যে বললেন 10th এপ্রিল 1991 এ জন্মেছে, হ্যাঁ। তো যদি দেখা যায় ভারতবর্ষে 10th এপ্রিল 1991 এ কম করে 5,000 লোক জন্মেছে অন অ্যান অ্যাভারেজ। ঠিক আছে? তো এক একজন এক একটা বাড়িতে জন্মেছে। তো আমার যেটা মনে হয় যে আমরা গত জন্মের কর্মফল অনুযায়ী কোন বাড়িতে এই জন্মে জন্মাবো সেটা অনেকটাই নির্ভর করে।
যে আমি কোন বাড়িতে টাটা বিল্ডার ঘরে জন্মাবো না রেল লাইনের ধারে বস্তিতে জন্মাবো, সেটা আমার গত জন্মে কর্মফলটা উপর কি বেস করে থাকে না? কার্মা ইজ দ্য মেন পার্ট। কিন্তু আমার তাহলে তো আমি বলি, তাহলে অজয় আর বিজয়েরও তো কর্মফল তো ওই বস্তিতেই জন্মেছিল। তাহলে অজয় আর বিজয়ের বস্তিতে জন্মানোর ফলও ওদের ভাগ্য দুটো পরিবর্তন হলো কি করে? না 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 না, তার কর্মা এটাই ছিল, তার কর্মা এটাই ছিল, সে এই গত জন্মে যেরকম যা কাজ করেছে বেসড অন দ্যাট আমরা এই জন্মে সেটা রেজাল্ট পাই। ঠিক আছে, কিছু রেজাল্ট আমাদের তাৎক্ষণিক হয় আর কিছু রেজাল্ট সর্বোপরি আলটিমেট রেজাল্ট হয়। তো হয়তো জন্মটাই হয়েছিল, বাট তার গত জন্মের রেজাল্টের জন্য সে হয়তো 10 বছর 15 বছর 20 বছর পর থেকে সে আলটিমেট রেজাল্টটা পাওয়া স্টার্ট করেছে। তাই জন্যই একই দিনে জন্ম, একই হসপিটালে জন্ম, একই মানে রুমের মধ্যে জন্ম হওয়াতেও এক একজনের ভাগ্য এক এক রকম হয়। এক্স্যাক্টলি এই জায়গাটাকে রিলেট করতে হবে। কি রিলেট? যে এই যে এনভায়রনমেন্ট, আমাদের কার্মাটা তো একটা আছে, কার্মা ইজ দ্য সেকেন্ড পার্ট। কার্মা ইজ দ্য সেকেন্ড পার্ট না, এখানে যেহেতু আমরা বাস্তু পড়াচ্ছি, এখানে আমরা কার্মাটাকে সেকেন্ড পার্ট রাখবো। আর যখন আমরা অ্যাস্ট্রোলজি বা স্পিরিচুয়াল পার্ট পড়বো, তখন আমরা কার্মাটাকে ফার্স্ট পার্টে নিই। কারণ কি, কার্মা থেকেই আমাদের কর্মটাই হচ্ছে আমাদের লগ্নে থাকে, যেটা শিখিয়েছিলাম আপনাদেরকে আগের ক্লাসে, মনে আছে নিশ্চয়ই। লগ্ন দিয়ে আমরা সেই কাজ, সেই জাতককে আমরা রিলেট করি বা বিচার করি। ঠিক আছে, সেটা আমাদের অ্যাস্ট্রোলজির পার্ট। সেটা আমরা যখন অ্যাস্ট্রোলজি কোর্স করাবো বা অ্যাস্ট্রোবাস্তু পড়াবো, তখন আমরা ওখানে রিলেট করাবো। এবং এই কোশ্চেনটাকে ছোট্ট জায়গাটা লিখে রাখো, আফটার ক্লাসের শেষের পর আমাদের যখন অ্যাস্ট্রোবাস্তুর ক্লাস হবে, তখন এই কোশ্চেনটার উত্তর তোমাকে ঠিক ওখানে রিলেট করে দেবো, তখন তুমি বলবে হ্যাটস অফ। এই কোশ্চেনটা লিখে রাখো, সবাই এই কোশ্চেনটা নোট ডাউন করে রাখো। প্রসন্নবাবুর কোশ্চেনটা নোট ডাউন করে রাখো, খুব গুড কোশ্চেন। যে স্যার, এখানে আমাদের কার্মার জন্য আমরা আমাদেরকে ভাগ্যটাকে আলাদা করে পাই। ঠিক আছে, এখানে কার্মার থেকেও বড় কথা হচ্ছে, কার্মা তো একটা মেন পার্ট, কিন্তু এখানে আমাদের এনভায়রনমেন্ট যেখানে এসে আমাদেরকে ফেললো, সেই যে নেগেটিভ ইমপ্যাক্ট, সেই নেগেটিভ ইমপ্যাক্টও আমাদের বডির পঞ্চতত্ত্বের এলিমেন্টকে খারাপ করে দেয়। আজকে ধীরুভাই আম্বানির ছেলেকে তোমার আমার বাড়িতে এনে রেখে দাও 3 বছর, ওরও সমস্ত এলিমেন্ট বিগড়ে যাবে। কারণ তোমার এনভায়রনমেন্ট বা তোমার পরিবেশের এলিমেন্টগুলো সঙ্গে সঙ্গে ওই নেগেটিভিটিটা ওর শরীরে দিতে থাকবে, এবং ওর শরীরের সমস্ত এলিমেন্টগুলোকে ডিসব্যালেন্স করে তুলবে। অ্যাম আই রাইট অর রং? বুঝতে পারলাম? এই জায়গাটা ক্লিয়ার হলো? তাহলে এনভায়রনমেন্টটাই মেন পার্ট। আমি যেখানেই থাকি না কেন, আমাকে তুমি আবার টাটা আম্বানির বাড়িতে দিয়ে দাও, দেখা যাবে কি আমি কোনো রাজগুরু হয়ে যাব, রাজ জ্যোতিষী হয়ে যাব। ঠিক আছে, এইটাই এনভায়রনমেন্ট মানুষকে পরিবর্তন করে তার ভাগ্যকে। তাই নিজের এনভায়রনমেন্টটাকে যদি তুমি নিজে চেঞ্জ করতে পারো, যেটা আমাদের অ্যাস্ট্রোবাস্তুতে শেখাবো, তখন তুমি জাস্ট লাইক এ কিং অফ দ্য আম্বানি। হয়তো আম্বানির মতন পয়সা না হতে পারে, বাট আম্বানির মতন যে লাইফের যে রিল্যাক্সেশনটা বা যে অ্যাচিভমেন্টটা বা যে সাকসেসটা তুমি ফিল করবে। ফিলিং ইজ দ্য মেন পার্ট। কেউ 10 টাকাতেও জীবনে খুশি, কেউ 10,000 কোটিতেও খুশি নয়। অ্যাম আই রাইট অর রং? সবাই একটু কথা বলবেন আমার কথার সাথে। হ্যাঁ, সবাই একটু বলবেন। এইটাই কারণ, মানুষের চাহিদা, তুমি যতটার মধ্যে তুমি নিজেকে সীমাবদ্ধ রাখবে, ততটাই তোমাকে উপরওয়ালা দেবে বা ডেস্টিনি তোমাকে দেবে। ঠিক আছে, তাই এইটাই বলার যে আমাদের চার্ট যতই ভালো হোক না করো, আমাদের বাড়ির এনভায়রনমেন্ট বা লোকেশন বা কনজাংশন আমাদের জীবনে প্রবলেম এনে দেয়। আজকে ভাবো, টাটা বিড়লা ছেলে, কোনো একটা ছেলে আমাদের এখানকার কারো একজন ABCD রামশ্যাম যদুর মধ্যে যতজন ক্লাস করছে, কারো একটা বাড়িতে গেল, তার বাড়িতেও তো প্রত্যহ কলহ, ক্লাস, একটা অশান্তি ঝামেলা লেগে থাকে। সেই ছেলেটার মধ্যে প্রচণ্ড পোটেনশিয়ালিটি আছে। সেই ছেলেটা কি দিনের শেষে নিজের পোটেনশিয়ালিটিকে 100% দিতে পারবে? কখনো পারবে না। কারণ তার মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যাবে। কারণ আমি একটা কাজ করতে বসলে আমার পাশ দিয়ে যদি কনস্ট্যান্ট আমার বাড়ির লোক বা তার পাশের লোক একটা অশান্তি বা একটা ঝামেলা সৃষ্টি হয়, আমার বস যখন আমার কাছে ইন্টারভিউ নেবে বা আমার বস যখন আমার কাছে কাজের প্রেজেন্টেশনটা নেবে, তখন আমি কি দিতে পারবো? কারণ আমার মাইন্ড ডিস্টার্ব হয়ে থাকবে। এই জায়গাগুলো বুঝতে হবে।
যে এনভায়রনমেন্ট আমাকে কতটা সাপোর্ট দেবে বা এনভায়রনমেন্ট আমাকে কাজটা করতে কতটা এগিয়ে নিয়ে যাবে। আজকে আমি এখানে বসে ক্লাস করাচ্ছি, আমি এসি চালিয়ে ক্লাস করাচ্ছি, ফ্যান চালিয়ে ক্লাস করাচ্ছি, লাইট জ্বলছে, কিন্তু এইটাই যদি আমি এখন দার্জিলিংয়ে একদম টাইগার হিলের সামনে বসে কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতে ক্লাস করতাম, তাহলে কিন্তু আমার ক্লাসের ধরনটাই আলাদা হতো, আমার 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 কথা বলার স্টাইলটাও আলাদা হতো, আমার বোঝানোর স্টাইলটাও আলাদা হতো। এটা কিন্তু মানতে হবে। তখন আমার মন থেকে আরও রোম্যান্টিসিজম কথা বেরাতো, তখন আমার মন থেকে আরও সুন্দর সুন্দর বাণী বেরাতো। কারণ কি? পরিবেশ। পরিবেশ। এখন আমি সামনের দিকে তাকালে একটা ঠাকুরের ছবি, কম্পিউটার স্ক্রিন আর দেয়াল। এম আই রাইট আর রং? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? এই যে গুরুকুল যে ব্যাপারগুলো হয়, এইরা সবসময় খোলা মুক্ত আকাশে পড়ায়। কেন পড়ায়? কারণটাই হচ্ছে এটা, এনভায়রনমেন্টের মধ্যে প্রকৃতি থেকে নাও। আমি সেদিনকে বলছিলাম যে এই বছর ডিসেম্বর মাসে আমি তোমাদেরকে লাইভ দেব। প্রসূনবাবুর সাথে সেদিকে আমাদের আগের ক্লাসে আলোচনা করছিলাম। আমাদের গুরুজি একটা ক্লাস নেবেন, যেটা হচ্ছে হরকিপৌরি ঘাটে জলের মধ্যে বসে আমাদেরকে মেডিটেশন করাবে। ডিসেম্বর মাস, ক্যান ইউ ইম্যাজিন? ডিসেম্বর মাস, হরকিপৌরির ঘাট, জলের মধ্যে বসে মেডিটেশন। কেন? কেন দেখি কেউ একটা উত্তর দাও, কেন? কনসেন্ট্রেশনটা রাখার জন্য, ঠান্ডা জলে। তাহলে তো গরম জলে বসে কনসেন্ট্রেশন হতো। তিনটে এলিমেন্টকে একসাথে, তিনটে এলিমেন্ট, আর্থ এলিমেন্ট, ওয়াটার এলিমেন্ট, এয়ার এলিমেন্ট, তিনটে এলিমেন্টের মধ্যে বসে তুমি মেডিটেশনটা করছো, অটোমেটিক্যালি তোমার বডির পঞ্চতত্ত্ব সব ডিসব্যালেন্স বেরিয়ে যাবে এবং সমস্ত ব্যালেন্স ইনভলভ হয়ে যাবে। কারণ কি? একদম গঙ্গা থেকে যে বেরিয়ে আসছে, এবং এর সঙ্গে সঙ্গে ফায়ার এলিমেন্টও আছে। ফায়ার এলিমেন্ট কোনটা? যে জলটা আসছে, সেই জলটার মধ্যে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৈদ্যুতিক শক্তি আছে। হিমালয় থেকে যে জলটা বেরাচ্ছে সেটার মধ্যে প্রচুর পরিমাণে বৈদ্যুতিক শক্তি আছে, সেটা হচ্ছে ফায়ার এলিমেন্ট। তাহলে আলটিমেটলি কাজ করছি একটা, উপকার পাচ্ছি কটা? 4 থেকে 5টা। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এই জায়গাটাই বলা। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই আমার বাড়িতে বা আমার পরিবেশের মধ্যে যদি সবসময় একটা ক্লাসেস থাকে, একটা অশান্তি থাকে, একটা হেলথ রিলেটেড ইস্যু থাকে, তাহলে আমি কখনোই আমার কাজে বা আমার ইসেতে সাকসেস পাবো না। আচ্ছা, এইটা একটু পড়ো, ইন্ট্রোডাকশন অফ ডেফিনেশন অফ বাস্তু। এই আজকে কিন্তু পুরোটাই আমাদের চলবে ডেফিনেশন অফ বাস্তু। কি বলেছে? বাস্তু কথা আর ওয়ার্ডস মিনস ফ্রম সংস্কৃত টার্মস। ভাস নিবাস। ভাস নিবাস মানে কি? যে নিবাসটা বসবাসের যোগ্য। ভাস নিবাস মানে কি? যে নিবাসটা বা যে বাড়িটা বসবাসের যোগ্য। ঠিক আছে, তাহলে এই যে বসবাসের যোগ্য বা এই ভাস নিবাসটা সবসময় কীরকম হওয়া উচিত? এটা সব সময়ের জন্য আমাদের হওয়া উচিত হ্যাপিনেসফুল, প্রসপেরিটিসফুল, লাভফুল এবং অলওয়েজ উইথ মানি। কারণ মানিটাও একটা মেন ফ্যাক্টর। এই তিনটে জিনিস এখানে মেন পার্টে বলা হয়েছে। কি বলা হয়েছে? লাভ, হ্যাপিনেস অ্যান্ড মানি। এই তিনটে জিনিসের মধ্যে যদি তোমার লাইফে একটা জিনিসের অভাব তৈরি হয়, তাহলে কি তোমার লাইফটা কি ভালো চলবে? কেন কেন চলবে না? কেন চলবে না? তিনটে লাগবে। লাভ না হলেও মানুষ বাঁচতে পারে, হ্যাপি না হলেও মানুষ বাঁচতে পারে, টাকা না হলেও মানুষ বাঁচতে পারে। পারে? হ্যাঁ, কি বলছো? গুড। তাহলে মোটামুটি লাভ ছাড়া বাঁচা যায়। টাকাটা আমি নিলাম, ঠিক আছে, টাকা
তোমাকে আমি বলছি যে এর মধ্যে দীপঙ্কর এর মধ্যে থেকে একটা জিনিস আমাকে দিয়ে দিতে হবে, বাদ বাকি দুটো তোমার কাছে রাখবে। কে কোন দুটো রাখবে প্রত্যেকে বলুন। হ্যাপিনেস আর মানি। আচ্ছা, নামটা বলবেন, হ্যাঁ যে বলছে না সঙ্গে সঙ্গে নামটা বলবেন, কারণ প্রত্যেকের সাথে আমার ইন্টারভিউশন হয়নি। আচ্ছা আমি ক্যামেরা অন করছি এবার। এবার বলুন বলুন হ্যাপিনেস আর মানি। আচ্ছা এবার বলুন, আর এক এক করে বলুন। বলুন এক এক করে বলুন। আপনার তিনটে জিনিস দরকার। মানে আপনি আমাকে কিছুই দেবেন না, তিনটেই নিজে নিয়ে নেবেন। আচ্ছা নিলেন, আপনাকে দিলাম। আর কার কি দরকার? ভাবুন 5 মিনিট সময়। মানি এন্ড হ্যাপিনেস। সবাই গ্রুপে লিখুন তো, সবাই গ্রুপে লিখুন, সবাই গ্রুপে লিখুন। এটা কার কি কি দরকার আমাকে লিখুন, গ্রুপে লিখুন সবাই। কার কোনটা কোনটা দরকার গ্রুপে লিখুন, টাইপ করুন, টাইপ করুন। পরে চেঞ্জ করবেন না, এডিট করবেন না, চেঞ্জ করুন, লিখুন, সবাই লিখুন। সবাইকে 5 মিনিট সময় দিলাম, ঠিক আছে? 5 মিনিটের ব্রেক, লিখুন। তারপর আমি এসে উত্তরটা দিচ্ছি এবং উত্তরের সাপেক্ষে যা যা বলার সেগুলো বলছি। কজনের উত্তর এসছে? 3 4 5 6 7 8। আর সবার উত্তর কোথায়? ক্লাসে কতজন আছে? আচ্ছা এবার আমি বলি, এবার আমি উত্তরগুলো দিই। যারা লিখেছে দুটো জিনিসের দরকার, তারা হচ্ছে জীবনে খুব ভালো ছাত্র। এটা আমি বলে দিলাম, তারা জীবনে খুব ভালো ছাত্র। কারণ কি? তারা আমার কথাকে স্মরণ করেছে যে স্যার আমাদেরকে দুটো নিতে বলেছে, আমরা দুটোর বেশি তিনটে নেব না, নেব না, নেব না। জীবনে যত কষ্টই আসুক, যত বাধাই আসুক, যত দুঃখই আসুক। আচ্ছা কারা কারা দুটো লিখেছেন? কারা কারা দুটো লিখেছেন একটু বলুন। আচ্ছা আর কে কে লিখেছে? আচ্ছা শুভ লিখেছে। এসকেটাকে আপনার নামটা বলুন একটু। আচ্ছা এসকে কে আছেন একটু নামটা বলুন। রাজেশ বাবু লিখেছেন। আচ্ছা প্রিজ রক উনি লিখেছেন। আমি লিখেছি শুভঙ্কর কোলা। শুভঙ্কর কোলা। আচ্ছা আপনারা যারা দুটো লিখেছে তারা খুব ভালো ছাত্র, স্যারের অনুগত। স্যার বলেছে দুটো নিতে, দুটোই নিয়েছে, দুটোর বেশি তিনটে নেয়নি। কিন্তু যারা তিনটে নিয়েছে তারা ভালো ছাত্র
প্লাস ভালো বিবেচক। কারণ এই জীবনে এই তিনটে জিনিসেরই দরকার। এই তিনটে জিনিসের একটা হারিয়ে গেলে জীবনের মুহূর্ত আপনি হারিয়ে ফেলবেন। তাহলে আমি একটা গল্প বলি। আজকে যার বাড়িতে টাকার সমস্যা, ধরুন বাড়িতে সব আছে কিন্তু প্রচণ্ড পরিমাণে লোনস, প্রচণ্ড পরিমাণে ধার দেনা, মানিটারি প্রবলেম, সে জানে টাকার কি যন্ত্রণা। অ্যাম আই রাইট আর রং? আর যার বাড়িতে হেলথ ইস্যু, ফ্যামিলিতে শান্তি নেই, সবসময় ঝঞ্ঝাট, বউ টানা দিচ্ছে, মা ঝামেলা করছে, বাবা মায়ের কলহ, ভাই বোনের অশান্তি, তার বাড়িতে প্রচুর টাকা, কোটি কোটি টাকা, ওয়াইফের হাজব্যান্ডের রিলেশন খারাপ, ওয়াইফ অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, হাজব্যান্ড অন্য কারোর সাথে রিলেশনশিপে রয়েছে, সেই পরিবারটা জানে যে ভালোবাসার কি মূল্য, ভালোবাসার কি মূল্য, টাকার মূল্য তার কাছে কিচ্ছু না। সে তখন ভগবানকে কি বলে, ভগবান আমার সব তুমি নিয়ে নাও, আমার স্বামীকে ঠিক করে দাও। স্বামী বলে আমার স্ত্রীকে ঠিক করে দাও, সন্তান বলে আমার বাবাকে রোগমুক্ত করে দাও। ঠিক, এম আই রাইট আর রং? আর যার বাড়িতে ভালোবাসা আছে, ঠিক আছে, কিন্তু টাকা আছে, কিন্তু বাড়িতে অনেকেরই দেখবেন, অনেকের যে যদি কোনোদিনও ফলো করে থাকেন দেখবেন যে কারো একটা বাড়িতে গেলে না দেখবেন আপনার খুব ভালো লাগে, ওর বাড়িতে যাই, এখন মনটা খারাপ লাগে, ওর বাড়িতে যাই, ভালো লাগবে। আবার অনেকের বাড়িতে গেলে না, তোর বাড়িতে গেলাম না, গেলেই না কেমন যেন একটা লাগে, মনটা যেন কেমন হয়ে যায়। এরকম কি কেউ ফিল করেন? দেখবেন অনেক বন্ধুর বাড়িতে যেতে আপনার খুব মন ইচ্ছা করে যে না আজকে সব সময় আছে, মনটা ভালো লাগছে না, যাই অমুকের বাড়িতে যাই। এটা কেন? এইটার কারণই হচ্ছে এই এনভায়রনমেন্ট। তার বাড়ির হ্যাপিনেস আছে, তার বাড়িতে শান্তি আছে, তার বাড়িতে স্বচ্ছন্দ আছে, সেই জিনিসটা আপনি তার বাড়ি থেকে আনতে যান। বুঝতে পারলাম? তাহলে লাইফে যার যেটা নেই সেই জিনিসটা চায়, আর যার যেটা আছে সে সেটার কদর বোঝে না। তাই লাইফে তিনটে জিনিসেরই সম্পূর্ণ পরিমাণে দরকার। এবার ধরুন আপনার বই যে বললাম, আপনার বাড়িতে যদি কোনো মেডিকেল পেশেন্ট থাকে, আপনার বাড়িতে সারাদিন হসপিটাল আর বাড়ি যখন আপনি করবেন, এই কষ্টটা আপনি একমাত্র রিলেট করতে পারবেন, অন্য কেউ পারবে না। ঠিক আছে? তাহলে আর যার বাড়িতে টাকার সমস্যা, সে জানে টাকার কি জ্বালা, টাকা নেই, আমার ধার দেনা হয়ে যাচ্ছে, আমি দিনের পর দিন ঋণগ্রস্ত হয়ে আছি, সে জানে তার বাড়িতে ঋণের কি জ্বালা। যার 50টা সম্বন্ধ দেখেছে, একটা সম্বন্ধ বিয়ে সেট হয়নি, সেই ছেলেটা জানে যে তার জীবনে ভালোবাসার কি মূল্য, তার জীবনে বিয়ে না হওয়ার কি যন্ত্রণা। যে মেয়েটা 28 থেকে 30 বছর হয়ে গেছে, তাকে দেখে কোনো ছেলে পছন্দ করছে না, তার বাবা জানে ঘরে আইবুড়ো মেয়ে থাকার কি যন্ত্রণা। এম আই রাইট আর রং? আর একটা জিনিস, আর একটা জায়গায় সমস্যা আছে কেরিয়ারে। যখন আপনি চাকরিতে যাবেন, আপনার কলিগরা আপনার সাথে ষড়যন্ত্র করবে, আপনার পেছনে নিন্দা চর্চা, এবং যেখানে বস আপনাকে প্রতিনিয়ত যন্ত্রণা দেবে, সেই যে কাজের জায়গায় যে যন্ত্রণা, সেই যন্ত্রণা যে ফেস করেছে সে জানে তার কি যন্ত্রণা। এইটাই হচ্ছে ব্যাপার। লাইফে প্রবলেম বিভিন্ন দিক থেকে আসতে পারে, বিভিন্ন প্রবলেম আসতে পারে, বিভিন্ন সমস্যা আসতে পারে। তাই প্রত্যেকটা প্রবলেমই সবার সাথে রিলেট করবে না, আবার প্রত্যেকটা প্রবলেমই এখানে যারা আছে সবার মধ্যে কিছু না কিছু এই প্রবলেম আছেই। এখনের মধ্যে যে ক্লাসে যে কজন আছেন, আমি যে কটা প্রবলেম বললাম, এখনো মধ্যে প্রবলেমের কিছুই বলিনি, জাস্ট 1% বলেছি। ঠিক আছে? তাই এই প্রবলেমগুলো কি কেউ রিলেট করছেন? তাহলে সিনেমার এখনো কি হয়েছে, সবে ট্রেলার দেখিয়েছি, 30 সেকেন্ডের ট্রেলার দেখিয়েছি, এখনো 3 ঘন্টার সিনেমা বাকি। তাহলে সিনেমার ট্রেলার দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন যে এই সিনেমা হিট সিনেমা না ফ্লপ সিনেমা, এই বাস্তু সিনেমা হিট না ফ্লপ? ব্লকবাস্টার। তাহলে ব্লকবাস্টার সিনেমা মানে শাহরুখ খানের সিনেমা হিট হবেই। সেই বাস্তু কোর্সটাও এই হিট কোর্স, অলওয়েজ বাস্তু কোর্স হিট কোর্স। ঠিক আছে? তাই সেই জিনিসটা আপনাদের মধ্যে আমি দিচ্ছি, এটাকে যতটা পারবেন নিংড়ে নিন, আমার থেকে নিংড়ে নিন। কারণ এই জ্ঞানটা, এই বিদ্যাটা যতটা আপনার মধ্যে রপ্ত করতে পারবেন, স্বয়ং বিশ্বকর্মা আপনার মধ্যে বসে যাবে। আর যার মধ্যে বিশ্বকর্মার ভালোবাসা এবং আশীর্বাদ থাকবে, আজকের পর থেকে তার লাইফে কোনো প্রবলেম তাকে ছুঁতে পারবে না।
এই যে একটু আগে বলছিলাম না, আমি আপনাদেরকে ফ্রিতে বাস্তু শেখাচ্ছি, আমি আপনাদেরকে ফ্রিতে বাস্তু শেখাচ্ছি না, আমি আপনাদেরকে বাস্তু শিখিয়ে কোটি কোটি টাকা ইনকাম করছি। কি করে বলুন তো, কি করে বলুন? কেউ তো 1 টাকাও দেননি আমাকে, দিয়েছেন? চাইও নি, আর দিতেও বারণ করছি, তাহলে আমি কোটি কোটি টাকা কিভাবে ইনকাম করলাম? স্যার ইউনিভার্স থেকে, ইউনিভার্স থেকে, বিশ্বকর্মার আশীর্বাদ থেকে, ভগবানের ব্লেসিং থেকে। সেই ব্লেসিং এর উপরে আর কিচ্ছু নেই। আপনি আমাকে কত দেবেন? 500, 1000, 2000, 5000, 10,000, 20,000, 50,000 আজকে দেবেন, ভগবান চাইলে কালকে তুড়ি মেরে 2 সেকেন্ডে আমার থেকে টাকাটা নিয়ে নেবেন, তুড়ি মেরে, তুড়ি মেরে। এমন একটা প্রবলেম আসবে লাইফে, টাকাটা বেরিয়ে যাবে। অ্যাম আই রাইট আর রং? কিন্তু কেউ যদি আমাকে ভালোবেসে 1 টাকা দেয়, সেইটাই ভগবানের আশীর্বাদে আমার কাছে 5,000 কোটি টাকা হয় রিটার্ন আসবে। কারণ কি? ভগবান আমাকে কি করবে, এমন একটা জিনিস পাইয়ে দেবে, বা এমন একটা কাজের সাথে রিলেটেড করে দেবে, বা এমন এক জায়গায় আমাকে প্রফিটেবল এনে দেবে, যেটা আমার আনএক্সপেক্টেড, আমার এক্সপেক্টেড বাইরে। আমি বললাম না, চাইলে মানুষের কাছে কত টাকা চাইবেন? 10,000, 20,000, 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ। কিন্তু ভগবান যদি দেয়, আপনি নিয়ে শেষ করতে পারবেন না। তাই এই বাস্তু কোর্সটা হচ্ছে স্বয়ং বিশ্বকর্মার আশীর্বাদ। এই শাস্ত্রটা বিশ্বকর্মার লেখা। এই বিশ্বকর্মার আশীর্বাদটা আমি আপনাদের সাথে ব্লেসিংটাকে ভাগ করে নিতে এসেছি। তাই এই যে সুযোগটা ছাড়বেন না। আগামী 7টা দিন মনে প্রাণে এবং সহৃদয়ে আমার সাথে যুক্ত থাকুন। আশা করছি আপনাদের 7 দুগুণে 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা বিফলে যাবে না। ঠিক আছে? আচ্ছা, কোথায় আমরা ছিলাম? আমি একটু অন্য জায়গায় চলে গেলাম। কোথায় ছিলাম আমরা, কি বলছিলাম? হ্যাঁ, যে বিভিন্ন যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো আমরা রিলেট করতে পারবো। ঠিক আছে? এবং এই সমস্যাগুলো যখন আমরা রিলেট করতে পারবো, তাহলে এই এনভায়রনমেন্ট থেকে নিশ্চয়ই আমরা এই প্রবলেমগুলোকে সলভ করতে পারবো। অ্যাম আই রাইট অর রং? তাহলে এই বাস্তুতে আমরা কি করতে দেবো? আমাদের এই এনভায়রনমেন্টের ব্যালেন্সিং করা শিখবো। কি করা শিখবো? ব্যালেন্সিং করা শিখবো। এই এনভায়রনমেন্টের কোনো পোর্শন যদি আমাদের শরীরে বা আমাদের হাউসে বেশি থাকে, তারও যেরকম নেগেটিভ ইমপ্যাক্ট, আবার কোনো এনভায়রনমেন্ট যদি আমাদের শরীরে বা আমাদের বাস্তু মানে আমাদের ঘরে বা আমাদের বসবাসের জায়গায় কম থাকে, সেম এফেক্টই আসবে। তাহলে কোনো জিনিসই অতিরিক্ত ভালো না, কোনো জিনিসই কম ভালো নয়। আচ্ছা, আবার চলে আসলাম আরেকটা ডেফিনেশন অফ বাস্তু। আরেকটা যেই আগে যেটা পড়েছিলাম সেই লেখাটাই আবার, ব্যালেন্সিং অফ 5 এলিমেন্ট আর ওয়াটার। এই ফরমেশনেই মনে রাখবেন। হ্যাঁ, এই ফরমেশনেই পৃথিবী থেকে রিসার্কেলিং হয়। ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, স্পেস। বুঝতে পারলাম? এই এলিমেন্টেই মনে রাখবেন, এই ফরমেশনেই মনে রাখবেন। ওয়াটারের পরে এয়ার হয়, এয়ারের পর ফায়ার হয়, ফায়ারের পর আর্থ হয়, আর্থের পর স্পেস হয়। এই এলিমেন্টেই মাথায় রাখবেন। ঠিক আছে? তাহলে আমাদের প্রথম এবং সর্বোপরি কাজ কি? আমাদের প্রবলেমটাকে লাইফের জাস্টিফিকেশন করা, এবং এই প্রবলেমের এগেনস্টে কোন জায়গা বা কোন জোন প্রবলেম ক্রিয়েট করছে সেটাকে আইডেন্টিফিকেশন করা, এবং সেই জোনটা বা সেই প্রবলেমটার কি করা? রেকটিফিকেশন করা। অ্যাম আই রাইট অর রং? একদম ঠিক। তাহলে পঞ্চতত্ত্বে বা ভূতত্ত্বে প্রত্যেকটা সজীব এবং নির্জীব বস্তুর মধ্যেই এই এলিমেন্টগুলো রয়েছে। এই এলিমেন্টগুলো কি কি? এলিমেন্টগুলো কি কি? ওয়াটার, এয়ার, ফায়ার, ওয়াটার, এয়ার, ফায়ার, আর্থ, স্পেস। ভেরি গুড। এইবার আসবো আমরা মেন পার্টে, ডেফিনেশন অফ বাস্তু। এই পয়েন্টটা ইজ দ্য মেজর পয়েন্ট, যে বাস্তুতে আমাদের সাবকনশাস মাইন্ড যেটা বলছে সেটাই কিন্তু এস্টিমেট ইয়োর সাবকনশাস মাইন্ড ইমেজ। মানে আমরা মনে মনে যেটা ভাবছি
অনেক সময় আমরা বলি না, এ ভাবি না কালকে এটা ভাবলাম আর আজকে এটা হয়ে গেল। তার মানে কি, আমার মনই হচ্ছে আয়না, বা আমার মানে সাবকনসিয়াস মাইন্ড যেটা চিন্তা করছে সেটাই কিন্তু রিফ্লেকশন হয়ে আমার লাইফে বা আমার বাস্তুতে রিলেট হচ্ছে। বুঝতে পারলাম, এই জায়গাটা ক্লিয়ার হলো? সাবকনসিয়াস মাইন্ডটা একটু বলে দিন। আমাদের অবচেতন মনে আমরা যেটা চিন্তা করি বা ভাবি, এই যে অনেকে আছে না, আমরা মাঝে মাঝে চিন্তা করি যে ঠাকুর আজকে যদি একটা ভালো কাজ হয়ে যেত, ঠাকুর আজকে যদি আমি এই টাকাটা পেয়ে যেতাম তাহলে আমি এটা করতাম। এই যে তোমার সাবকনসিয়াস মাইন্ড যে চাইছে, চাওয়াটা, এই চাওয়াটা যদি তোমার মধ্যে যদি 100% থাকে, ইউনিভার্স তোমাকে তা মিলিয়ে দিতে বা পাইয়ে দিতে একদম, তুমি যদি 100 ভাগ চাও, ইউনিভার্স 1000% চাইবে। বোঝাতে পারলাম জায়গাটা? আমাদের চাহিদা বা চিন্তা ভাবনা, আমাদের অবচেতন মন যা ভাবে, ভগবান আমাদেরকে সেটাকে দেয়, ঘুরিয়ে দেয়। বুঝলে? আচ্ছা, এটাও একটা ক্লাস আছে, জানো তো? এটাও আমাদের একটা ক্লাস আছে, সুইচ ওয়ার্ড ক্লাস। আর স্যার কনসিয়াস মাইন্ড কাকে বলে? এই যে এটা আমি বলছি এখন, যেটা আমি বলছি, যেটা আমি তুমি এখন করছো, এটা তো আমি কনসাস মাইন্ডে, আজকে আমি পড়াতে এসেছি, এটা আমি কনসাস মাইন্ডে। ঠিক আছে? আমি তোমাকে পড়াতে পড়াতে যদি এখন শাহরুখ খানের চিন্তা করি, বা কাজলের চিন্তা করি, বা ঐশ্বর্য রায়ের চিন্তা করি, বা পাশের বাড়ির বৌদির চিন্তা করি, সেটা হবে সাবকনসাস মাইন্ড। বোঝাতে পারলাম? একদম পাতি বাংলা বুঝিয়ে দিলাম। আমি তোমাকে পড়াচ্ছি, এটা হচ্ছে আমার কনসাস মাইন্ড। আজকে আমাকে পড়াতে হবে, আজকে তোমাকে আমাকে শিক্ষা দিতে হবে, এটা হচ্ছে আমার কনসাস মাইন্ড। কিন্তু আমি এই পড়ানোর মাঝখানে যদি আমি অন্য কিছু চিন্তা করি, বা তুমি আমার সাথে কথা বলছো, এই ক্লাস করার মাঝখানে যদি তুমি অন্য কিছু করো, তাহলে তোমার এটা সাবকনসাস মাইন্ড। দেখবে অনেকেই ধরো পড়তে হঠাৎ হাতে পেনটা নিয়ে একটা সাইডে একটা গ্রামের দৃশ্য এঁকে নিল, বা একটা কলকা এঁকে নিল বইয়ের মধ্যে, খাতার মধ্যে। এরকম অনেকেই দেখেছো তোমাদের জীবনে, অনেক বন্ধু বা বান্ধবীর সাথেও এই জিনিসটা ঘটেছে, যে হয়তো দেখবে অনেকের বইতে খুব খুব আঁকাঝোঁকা থাকে, লেখা থাকে। তার মানে কি, ও একটা কাজ করতে করতে সাবকনসাস মাইন্ড আর একটা কাজ করায়। ক্লিয়ার? এই জিনিসটা কি কেউ রিলেট করেছো কোনোদিনও কারোর সাথে? কারোর সাথে কি রিলেট হয়েছে এই জিনিসটা? হ্যাঁ, শোনা? আচ্ছা, কারণটা হতে হবে, এটাই হচ্ছে কনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড। ঠিক আছে? আমার অবচেতন মন যেটা চিন্তা করবে, সেই চিন্তা ভাবনাটা যদি পজিটিভ থিঙ্কিং হয়, তাহলে সেটা আমার সবসময় আমার লাইফে ঘটবে। আচ্ছা, আবারও সেই আসছে ডেফিনেশন অফ বাস্তু। এটা কি বলছে? দ্য সায়েন্স অফ মেকিং হোম, বিল্ডিং, অফিস, ওয়ার্ক প্লেস, দ্যাট ইজ কল বাস্তু। যেটা আগেও বলেছি, অনেকক্ষণ আগেও বলেছি, সেটা ইংলিশে আরেকবার নোট ডাউন করা, যে আমাদের প্রত্যেকটা বাড়ির নকশা, অফিস, ওয়ার্ক প্লেস তৈরি করতে গিয়ে যে এনভায়রনমেন্টের মুখোমুখি আমরা হই, বা যে সায়েন্সের দ্বারা আমরা এটাকে বানাই, সেটাই হচ্ছে বাস্তু। আমরা বলি না, উত্তর দিকে দরজা করব, দক্ষিণ খোলা খুব ভালো। এই যে এইগুলো তো আমাদের কোথা থেকে এসছে? এগুলো আমাদের বাস্তুশাস্ত্র থেকে এসছে। আচ্ছা, রুলস অফ মেকিং হোমস, বিল্ডিং, অফিস, ওয়ার্ক প্লেস কল্ড বাস্তু। এই যে রুলসগুলো, এই রুলসগুলোই হচ্ছে বাস্তু। এবং এই যে বললাম, যে একটু আগে বলেছিলাম যে বাস্তুর এই যে পুরো ডেফিনেশন আমাদের 3টে বইতে লেখা আছে। সেই বইগুলোর নাম আমি তোমাদেরকে দিয়ে দেবো, এবং বলেওছি, বিশ্বকর্মা প্রকাশ, শ্যামবাগান সুস্থধর, অ্যান্ড মায়ানমার। ঠিক আছে? মায়ানত্রাম বলে 3টে বই আছে, যে 3টে বইতে তোমরা পুরোটা পাবে। ঠিক আছে? সব থেকে বড় সমস্যা হচ্ছে আজকের ডেটে বাস্তুতে কেউ কোনো রুলস মেনে করে না। এটা ঠিক বললাম না ভুল বললাম? এই যে এত ফ্ল্যাট উঠছে, এত ফ্ল্যাট উঠছে, এত বাড়ি উঠছে, কেউ কিন্তু কোনো বাস্তু মেনে, কোনো গ্রিডিং করে, কোনো প্ল্যান করে না। তার জন্যই মানুষের লাইফে এত প্রবলেম, এত প্রবলেম। ঠিক আছে? এই যে আমাদের একটু আগে যে বললাম 5টা এলিমেন্ট, তার মধ্যে বললাম 70% আমাদের বডিতে রয়েছে ওয়াটার এলিমেন্ট, এবং যে আমরা ব্রিথিংটা নিচ্ছি সেটা হচ্ছে কি এয়ার এলিমেন্ট, এবং যে খাবারটা খাচ্ছি সেটা ফায়ার এলিমেন্ট। এটা ডায়াগনোসিস হচ্ছে এবং পরিপাক হচ্ছে সেটা ফায়ার দিয়ে হচ্ছে। এবং আমাদের বডি যে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, সেই টেম্পারেচারটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন সেই টেম্পারেচারটাকে গরম করার জন্য আবার ফায়ার এলিমেন্ট। তার জন্য কি করতে হবে?
ওই বল হরি হরি বল করে চুল্লিতে ঢুকিয়ে দিতে হবে। তাহলে আবার সেই গরম হয়ে গেল। গরম হয়ে কি হয়ে গেল বলো তো? গরম হয়ে কি হলো? বিলীন হয়ে যাও স্যার। আর্থ এলিমেন্ট হয়ে গেলাম, মাটিতে মিশে গেলাম, তো ছাই হয়ে গেলাম না? ছাইটা হয়ে গেলাম না? এবার এই ছাইটা কোথায় যাবে বলো তো? গঙ্গায় স্যার। গঙ্গা যাবে আর স্পেসে চলে যাবে। ধোঁয়াটা চলে গেল স্পেসে আর ছাইটা চলে গেল গঙ্গায়। গঙ্গা কি? গঙ্গা কি? ওয়াটার এলিমেন্ট। ওয়াটার এলিমেন্ট। তাহলে ওয়াটার এলিমেন্ট। তাহলে বুঝতে পারলে পুরো পঞ্চতত্ত্বটা ঘুরে আবার পঞ্চতত্ত্বে গেল। ক্লিয়ার হলো ম্যাটারটা? তার মানে এই ফায়ার এলিমেন্ট, ফায়ার এলিমেন্ট যখন একটা ডিমকে মুরগি যখন তা দেয়, তার মানে সেটা ফায়ার দিচ্ছে, গরম দিচ্ছে। মায়ের পেটে যখন বাচ্চারা থাকে সে গরমের মধ্যে থাকে, থাকে তো। এটাকে তাহলে আমাদের জন্মের সময় ওটা লাগে হচ্ছে ফায়ার এলিমেন্ট। ঠিক আছে, ওকে। এইভাবে ঘুরে আবার সেই পঞ্চতত্ত্বেই বিলীন হতে হবে। এটাই নিয়ম, এটাই ধর্ম, এটাই রুলস, এটাই রুলস। ঠিক আছে, এর বাইরে আমিও যাইনি, এর বাইরে তুমিও যাবে না, এর বাইরে আগামী প্রজন্মও যাবে না। ঠিক আছে। আরেকটা জিনিস, আমাদের বডিতে যে ফায়ারটা থাকে, আর আমাদের বডিতে আর্থ এলিমেন্ট কোনটা বলো তো? আমাদের বডির আর্থ এলিমেন্ট কোনটা? স্যার পায়ের পাতা। হ্যাঁ, পা স্যার। কিছুটা ঠিক হয়েছে, তবে পুরোপুরি নয়। আমাদের আর্থ এলিমেন্ট হচ্ছে আমাদের স্থিরতা। আমরা যে দাঁড়িয়ে আছি সেটা আর্থের ভাইব্রেশনের জন্য, এবং আর্থকে বেস করে আর্থের উপর দিয়েই দাঁড়িয়ে আছি। এই যে স্থিরতা বা আমরা দাঁড়িয়ে থাকতে পারছি, এটা হচ্ছে আর্থ এলিমেন্টের কাজ। ঠিক আছে। আর স্পেস এলিমেন্টটা কি বলেছিলাম? আমাদের বডিতে যে পার্টসগুলো আছে বা সমস্ত যে যন্ত্রাংশগুলো আছে, প্রত্যেকের সাথে প্রত্যেক যন্ত্রাংশের একটা গ্যাপ আছে। এই গ্যাপগুলোই হচ্ছে স্পেস এলিমেন্ট। এই পর্যন্ত ক্লিয়ার হচ্ছে সবার? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আজকে কি ক্লাস আর একটু কন্টিনিউ করবো না এখানে এন্ড করবো? বাহ, ভেরি গুড, এই তো ভালো লাগছে। বাহ, একদম। চলো, তোমরা রাজি থাকলে আমার কোনো ব্যাপার না, আমি রাত্রি 2টো পর্যন্ত ক্লাস করাতে চাই, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এইবার সবাই একটু খাতা পেন নিয়ে নাও। খাতা পেন লাগবে না আবার, কিন্তু এই জায়গাটা একটু খাতা পেন লাগবে। এটা আমি নোটসের আকারে দিচ্ছি না, এটা আমি মুখে বলে দিচ্ছি, পরবর্তীকালে এটা নোটসে আসবে। বাট আজকের ডেটে তোমার কাছে খাতা পেনে লেখা থাকলে কালকে যখন ক্লাস হবে তখন সেটা রিলেট করতে সুবিধা হবে। আচ্ছা, বলো তো জোন কটা? 10টা। হ্যাঁ, কে বললো? হ্যাঁ, আমি প্রশ্ন। হ্যাঁ, কটা? 10টা। 10টা। আর একটা কে বলো 6টা? সবার উত্তর কোথায়? সবাই মুখে কথা বলো। এখানে কেউ শ্রাদ্ধ বাড়ি নেমন্তন্ন খেতে আসেনি যে একদম নীরবতা পালন করতে হবে। ক্লাসের মধ্যে একটু হইহুল্লোড় না থাকলে ভালো লাগে না। বলো কটা, কটা জোন কটা? বাংলায় যাকে বলে দিক, দিক ছোটবেলায় দিক পড়নি? হ্যাঁ, 4টে। ভেরি গুড, এই তো 10টা। আচ্ছা, 4টে 10টা, 4টে 10টা 10টা। আর কে? 8টা। আর কে? 10টা। 10-10-10-10-10-এর ভোট 3টে, 8-এর ভোট 1টা, 4-এর ভোট 1টা। আর কি কেউ কথা বলতে পারে না এই গ্রুপে? শুভঙ্কর দা বলছেন 10টা। আর কে কি বলছেন? 10টা। আচ্ছা, অসিত বাবু বলছেন 10টা। 10টা স্যার। সৌগত বলছে 10টা। তাহলে 10-এর ভোট বেশি। আচ্ছা, এই 10টা জিনিসটা মাথায় আসলো কি করে? আমার একটু এবার 10টার নাম যদি যে বলতে পারবে তাকে আমার তরফ থেকে একটা গিফট আছে। আমার নেক্সট যে কোনো একটা কোর্স তার জন্য ফ্রিতে থাকবে। চলো স্যার ট্রাই করব স্যার। একদম এইভাবে বলতে লাগে নাকি? অফার দিয়ে দিচ্ছে বলে লুটে নাও। হ্যাঁ, বলো। স্যার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋত বায়ু আর ঊর্ধ্বপথ। আচ্ছা,
ঠিক আছে, তোমার হিসেবে তুমি 10টা বলেছো। আচ্ছা, 4টে যে বলেছিল সে কি বলেছিল? অত হাততালি দিলে লাভ নেই, এখনো হাততালি দেওয়ার সময় শেষ হয়নি। ঠিক আছে, দিক হচ্ছে 16টা। দিক কটা? এই যে এবার স্ক্রিন দেখা যাচ্ছে? এটা কি, এটা কি লেখো, এটা লেখো। নর্থ। এটা কি? নর্থ নর্থ ইস্ট। এটা কি? নর্থ ইস্ট। এটা কি? ইস্ট নর্থ ইস্ট। এটা কি? প্রপার ইস্ট। এটা কি? ইস্ট সাউথ ইস্ট। তারপর এটা কি? সাউথ ইস্ট। তারপরে সাউথ সাউথ ইস্ট। তারপরে সাউথ। তারপরে সাউথ সাউথ ওয়েস্ট। তারপরে সাউথ ওয়েস্ট। তারপরে ওয়েস্ট সাউথ ওয়েস্ট। ওয়েস্ট। ওয়েস্ট নর্থ ওয়েস্ট। নর্থ ওয়েস্ট। নর্থ নর্থ ওয়েস্ট। তাহলে দিক কটা হলো? 16টা। তাহলে দিক টোটাল 16টা। তাহলে এটা মডার্ন জোন অ্যাকচুয়ালি। এই ফ্ল্যাট ফ্ল্যাট আসার পরে এইসব কনসেপ্ট এসছে, না হলে আমাদের অতীতে আমরা 10 দিকই পড়েছি ছোটবেলায়। ছোটবেলায় 10টা দিক পড়েছি, কিন্তু এটা মডার্ন না ভাই আমার, এইটা ঋষি মনীষীদের লিখে দেওয়া দিক। এই দিক হচ্ছে 16টাই। মডার্ন অ্যাস্ট্রোলজিতে দিক 32টা, সেটাও শেখাবো। বললাম না, সবে তো সিনেমার ট্রেলার চলছে, এখনো ফুল পিকচার বাকি। সবাই 7 দিন পরে সবাই বেরিয়ে একজন বড় বড় বাস্তু কনসালটেন্ট, সেটা তৈরি করে দেবো, সেটা তৈরি করেই ছাড়বো। ঠিক আছে, তাহলে এইবার দেখো এই জিনিসটার মধ্যে, আজকের এই ছোট্ট জিনিসটার মধ্যে তোমাদের সবার সব কিছু ক্ল্যারিফিকেশান চলে আসবে। নর্থে কি আসে? নর্থ দিক যদি তোমার লাইফে যদি প্রবলেম থাকে, তাহলে তোমার লাইফে কি প্রবলেম আসবে? একদম। তাহলে তোমার চিন্তা ভাবনা, তোমার বুদ্ধিদীপ্ত, তোমার বিকাশ, বা তোমার এগিয়ে যাওয়া, বা তোমার কিছু পাওয়ার, এই জিনিসগুলো তোমার লাইফে প্রবলেম তৈরি করবে। তাহলে তোমার লাইফে সাকসেস বা ক্ল্যারিটি আসবে না। আচ্ছা, তোমার নর্থ নর্থ ইস্ট যদি তোমাদের লাইফে প্রবলেম থাকে, তাহলে তোমার কি লাইফে কি সমস্যা আসবে? হেলথ বা ইউনিটি। আচ্ছা, নর্থ ইস্টে যদি তোমার সমস্যা থাকে, তাহলে তোমার লাইফে কি আসবে? ক্ল্যারিটি অফ দ্য মাইন্ড। এটা মেন পার্ট। আচ্ছা, ইস্ট নর্থ ইস্টে যদি তোমার লাইফে সমস্যা থাকে, তাহলে তোমার লাইফে কি সমস্যা থাকবে? ফান অ্যান্ড রিক্রিয়েশন। এই যে একটু আগে বলছিলাম না, যে অমুক বন্ধুর বাড়িতে যেতে খুব ভালো লাগে, অমুক বান্ধবীর সাথে কথা বলতে খুব ভালো লাগে, তার কারণ হচ্ছে ওদের বাড়ির নর্থ নর্থ ইস্টটা একদম প্রপার আছে, যেন ওদের বাড়িতে গেলে একটা আনন্দ ফুর্তি আড্ডা সবসময় মিশে থাকে। ঠিক আছে, আর ইস্ট তোমাকে কি বোঝায়? সোশ্যাল কানেকশন বা সোশ্যাল অ্যাক্টিভিটিস। তুমি পাড়ায় প্রতিবেশীতে কতটা বেশি সম্মানিত, কতটা বেশি লোকের কাছে চর্চিত। আজকে মমতা ব্যানার্জিকে লোকে এক ডেকে চেনে, তোমাকে আমাকে কি এক ডেকে চেনে? চেনে না, কারণ মমতা ব্যানার্জির জীবনে প্রতিষ্ঠিত, তাহলে ওনার সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল কানেকশন ইজ ভেরি হাই। তাহলে একটা জিনিস কি বুঝে গেলে এই ছোট্ট কথাটার মাঝখানে? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে, বা জীবনে সাকসেস পেতে গেলে, বা জীবনে নাম যশ করতে গেলে, তোমার এবং তোমার চার্টের এবং তোমার বাড়ির কোন দিকটা ঠিক থাকতে হবে? ইস্ট। তাহলে ইস্ট যখন ইস্টে প্রবলেম এসছে, মানে তোমার লাইফে সোশ্যাল কানেকশন বা সোশ্যাল অ্যাক্টিভিটিসের প্রবলেম ক্রিয়েট হবে। এই পর্যন্ত ক্লিয়ার? এম আই রাইট অর রং? এইবার তাছাড়া ইস্ট সাউথ ইস্টে কি আছে? অ্যাংজাইটি। এটা কি বলতো? এটা কি বলতো? শোনা যাচ্ছে না, কিচ্ছু শোনা যাচ্ছে না, জোরে। অনিদ্রা। না, অনিদ্রা নয় এটা, মানে অনেকের আছে না,
যাই করতে বলবে, এটা না এটা করি, এটা না এই জিনিসটা করি। অনেকের মধ্যে অ্যাংজাইটি ভাব আছে, মানে সব কিছুতেই একটা নেগেটিভিটি বা বাজে চিন্তা বা অ্যাংজাইটি, যেটাকে আমরা বলি অনিদ্রাটাকে এইভাবে ঠিক অর্থে আসে না, মানে আমাদের সব কিছু করার পেছনে একটা নেগেটিভিটি যেটা কাজ করে, ঠিক আছে। এই জোনটার মধ্যে এই জিনিসটার অ্যাক্টিভিটিস এবং বেশিরভাগটা থাকে, তাই জন্য আমরা এই জোনটাকে কীভাবে ট্রিট করতে হবে সেটাও শেখাবো, এবং লাইফে অ্যাংজাইটির পার্টেরও দরকার আছে, সেটা কীভাবে আছে সেটাও শেখাবো। যে খারাপটা লেখা আছে, খারাপটা কেন আছে, খারাপটা কি দরকার, খারাপটাও দরকার। এই পার্টটা না থাকলে তোমার লাইফের এই প্রবলেমটা তৈরি হবে। আচ্ছা, সাউথ ইস্ট, তাহলে সাউথ ইস্টের মেন পার্ট কি, ক্যাশ। তাহলে ক্যাশ বা আলমারি কোন দিকে রাখলে সব থেকে ভালো, সাউথ ইস্ট। আচ্ছা, আর পাওয়ার অ্যান্ড কনফিডেন্সটা কোন সাইড থেকে আসে, সাউথ সাউথ ইস্ট। আর নেম ফেম যশটা কোথা থেকে আসে, সাউথ। আচ্ছা, লাইফে এক্সপেন্ডিচার বা খরচার জোন কোনটাকে ইন্ডিকেট করছে, তাহলে একটা জিনিস বুঝতে হবে, যাদের লাইফে এক্সপেন্ডিচার বেশি আছে বা খরচা আয়ের থেকে ব্যয় বেশি, তাদের বাড়িতে এবং চার্টে সাউথ সাউথ ওয়েস্টে প্রবলেম আছে, ঠিক আছে। আচ্ছা, সাউথ ওয়েস্টে কি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম। ওয়েস্ট সাউথ ওয়েস্টে এটা সেভিং জোন। দেখো, এতদিন তোমরা হিন্দু শাস্ত্র অনুযায়ী বা হিন্দু মত অনুযায়ী জানতে পূর্ব দিকটা ভালো দিক নয়, তাই জানতে তো, এই সরি পশ্চিম দিকটা ভালো নয়, তাই জানতে তো। কারণ পূর্ব দিকে আমাদের ভগবানের মন্দির সমস্ত কিছু, আর পশ্চিম দিকে ওই মক্কা মদিনা মসজিদ, এইভাবে একটা ভেবে এসছো বা চিন্তা ভাবনা করে এসছো। কিন্তু যদি বলো যে ম্যানিফেস্টেশন, প্রফিট, সেভিংস, রিলেশনশিপ, ঠিক আছে, ব্যাংকিং, সাপোর্ট, এই জোনগুলো কোনটা, পুরোটাই কিন্তু ওয়েস্ট অ্যান্ড নর্থ ওয়েস্টের জোন। তাহলে ওয়েস্ট দিক হচ্ছে সব থেকে লাইফের মেজর পার্ট, মানে যেখানে পয়সা আছে, প্রফিট আছে, গেইন আছে, সেভিংস আছে, রিলেশনশিপ আছে, তার লাইফে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। বুঝতে পারলাম? তাহলে তারপরেরটা বলো আস্তে করে। ডিপ্রেশন কোন জোন এটা, ওয়েস্ট নর্থ ওয়েস্ট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট। আর নর্থ ওয়েস্টে কি আছে, সাপোর্ট অ্যান্ড ব্যাংকিং। আর নর্থ ওয়েস্টে সেক্স অ্যান্ড অ্যাট্রাকশন। বুঝতে গেল? এইবার যে পয়েন্টগুলো বলছি একটু নোট ডাউন করে নাও। একটু আগে বলেছিলাম দিক কটা, 10টা, 4টে, 8টা, 7টা, 12টা, ঠিক আছে। ওকে, লাস্টে কটা সেট হলো, দিক কটা, 16টা। এই 16টার মধ্যে ফায়ার এলিমেন্ট কটা, ফায়ার এলিমেন্ট কটা, জানা আছে? না স্যার। ফায়ার এলিমেন্ট হচ্ছে 4টে, লিখে নাও। নর্থ ইস্ট, ফায়ার এলিমেন্ট হচ্ছে নর্থ ইস্ট, ফায়ার জোন যেটাকে বলি, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, নর্থ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। হয়েছে, লেখা হচ্ছে, সবার লেখা হচ্ছে? কি কি বললাম? নর্থ ইস্ট, নর্থ ওয়েস্ট,
ইস্ট সাউথ ওয়েস্ট। তাহলে হারাধনের কটা ছেলে? 5টা ছেলে। হ্যাঁ 5টা ছেলে। ওয়াটার, আর্থ, আর কি কি? স্পেস। তাহলে হারাধনের কটা ছেলে? 5টা ছেলে। বলেছি না গল্পের বন্ধন করে শেখাবো। তাহলে হারাধনের 5টা ছেলের মধ্যে একটা ছেলে কটা 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 ইসে নিয়ে গেল, কটা বল নিয়ে গেল? 16টা বলে 4টে বল। ঠিক আছে, কত ভালো ছেলে, অঙ্কে খুব ভালো, ওর মানি সেভিংস মাইন্ড। আমি বলে দিলাম, নাম জানি না কিন্তু আমি ওর কথা শুনে বুঝে যেতে বলে দিলাম। ঠিক আছে, তাহলে 4টে বল চলে গেল। আচ্ছা গেল এবার এই হারাধনের এই যে ছেলেটি, হায়ার নামক ছেলেটি, এই ছেলেটি যদি মানুষের লাইফে থাকে তাহলে কি পাবে, আর না থাকলেই বা কি পাবে? বেশি থাকলেই বা কি হবে, কম থাকলেই বা কি হবে? জানতে ইচ্ছে করে? সেই মান্নাদের গানের মতন খুব জানতে ইচ্ছে করে, তাই না? তুমি কি সেই আগের মতন আছো নাকি অনেকখানি বদলে গেছো? এটা জানার পরে তোমরা বুঝতে পারবে তোমাদের লাইফের কোন কানটা বদলে গেছে। ঠিক আছে, যার জন্য এত সমস্যা এসছে। ঠিক আছে, ওকে। এই যে ফায়ার এলিমেন্ট, এই ফায়ার এলিমেন্টের জন্য সব থেকে মেজর প্রবলেম দাঁড়ায় মানিটারি প্রবলেম। কি প্রবলেম? মানিটারি প্রবলেম। লাইফে লিকুইড ক্যাশ ক্রাঞ্চ হয়ে যাবে, পয়সা তো ইনকাম করবে প্রচুর, কিন্তু খরচা নিজের স্বার্থে হবে না, জলের মতন বেরিয়ে যাবে অন্য দিক থেকে। এই প্রবলেমটার সাথে কি কেউ রিলেট করছো? আর একটা প্রবলেম, এবার এরপরে এই কোশ্চেনগুলো বলে দেবো, তারপরে একটা করে কোশ্চেন করব, সবাই বলবে। তারপরে আর একটা সব থেকে বড় সমস্যা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম বা পেটের সমস্যা তৈরি হয়। এই ফায়ার এলিমেন্টে যদি গড়বড় তৈরি হয় তাহলে পেটের প্রবলেম আসবে। দেখো, যার বাড়িতে মানিটারি প্রবলেম তাদের বাড়িতে সবার পেটের সমস্যা আছে। অ্যাম আই রাইট অর রং? এবং সেই বাড়িতে ফিমেল মেম্বারের হেলথ ইস্যু থাকবেই। ফিমেল মেম্বারের হেলথ ইস্যু থাকবেই। ফিমেল মেম্বার মানে মহিলা, মহিলাদের হেলথ ইস্যু থাকবেই। বুঝতে পারছি? তাহলে দেখো, এখানে বাস্তুর সাথে সাথে তুমি অ্যাস্ট্রোলজিটাও জেনে যাচ্ছ। তাহলে একটা মানুষকে দেখে যখনই সে বলবে যে স্যার আমার না খুব মানিটারি প্রবলেম হচ্ছে, মানিটারি প্রবলেম হচ্ছে, টাকা আসছে হাতে কিন্তু না টাকা সেভিংস করতে পারছি না স্যার, স্যার কী করব? তোমার উত্তর কি হবে? আপনার বাড়ি নর্থ ইস্টে কী আছে? আপনার বাড়ি সাউথ ইস্টে কী আছে? আপনার বাড়ি নর্থ ওয়েস্টে কী আছে? আপনার বাড়ি সাউথ ওয়েস্টে কী আছে? হবে তো এই প্রশ্ন 4টে? তাহলে আজকে সিনেমা ট্রায়াল থেকে সবে এখন নাম দেখাচ্ছে যে এই সেই সিনেমায় এ অভিনয় করছে, তাতেই তুমি আজকে দাঁড়িয়ে কালকে কাউকে প্রেডিক্ট করতে পারবে। এই তুই না বলছিলিস তোর পয়সা থাকে না রে অমুক, তোর বাড়ির এই দিকটায় কি আছে রে ভাই বলতো, তোর বাড়ির ওই দিকটায় কি আছে? ভাই আমার বাড়িতে ওই দিকটা তো বাথরুম আছে। ও তুই এদিকটা বাথরুম করেছিস, তার জন্যই তোর লাইফে এত প্রবলেম, তোর পয়সা থাকবে না। তোর দেখ তোর মার আর বউয়ের পেটের সমস্যা, তুই দেখ তোর মার আর বউয়ের ইমিডিয়েট হসপিটালাইজ একটা প্রবণতা দেখা যাচ্ছে। তুমি হয়তো বললে কালকে প্রবণতা দেখা যাচ্ছে, পরশু দিনই ওর মা হয়তো হাত পা ভেঙে গিয়ে হসপিটালে ভর্তি আছে। তখন ও তোমার কাছে কীরকম বলতে ভগবান ভাই তুই মনে অভিশাপ দিয়েছিলিস তার জন্য হলো, না হলে বলবে যে তুই আমার জীবনে ভগবান, তুই বললি আর দেখ জিনিসটা আমার সাথে রিলেট হলো। এটা তুমি বলা বা আমি বলা নয়, এটা হচ্ছে ওর প্রবলেম দেখেই আমরা রিলেট করে নিচ্ছি যে ওর লাইফের এই এই জায়গাগুলো প্রবলেম আছে। তাহলে হারাধনের একটা ছেলের দিক থেকে আরও দুটো পয়েন্ট আছে। এদের লাইফে কোর্ট কেস রিলেটেড প্রবলেম থাকবে, কোর্ট কেস রিলেটেড প্রবলেম থাকবে। কি প্রবলেম? কোর্ট কেস রিলেটেড প্রবলেম থাকবে। লিখছো? পয়েন্টগুলো লিখেছো? আচ্ছা, কোর্ট কেস রিলেটেড প্রবলেম যখনই যার লাইফে আসবে তার মানসিকতা কিরকম হবে?
ডিস্টার্ব হবে তো? কেউ ধরে একটা কেস খেয়েছে, সে যখন তাকে থানা থেকে ডেকে পাঠিয়েছে, সে যখন থানায় যাবে তার মাথায় কি হাজারো দুশ্চিন্তা নিয়ে যাবে, আমাকে থানা থেকে ডাকলো কেন, আমি তো কারো কিছু করিনি, আমি তো কারো ক্ষতি করিনি, আমি তো কোনো কাউকে মার্ডার করিনি, আমি তো কাউকে চুরি করিনি, আমি তো কাউকে ঠকাইনি, আমি তো কারো মেরে খাইনি। এই যে হাজারো কোশ্চেন চিন্তা ভাবনা করতে 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 সে যখন রাস্তাঘাটে চলবে, তাহলে তার কি হবে? হ্যাঁ একদম, এই তো সব বড় বড় অ্যাস্ট্রোলজার হয়ে গেছে এখনই। তাহলে তাহলে অটোমেটিক্যালি তুমি রিলেট করছো, দেখো একটা প্রবলেমের সাথে একটা প্রবলেম রিলেট, তাহলে অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি তৈরি হবে তাদের লাইফে। তাহলে যে 5টা পয়েন্ট বললাম, 5টা পয়েন্ট কি? মানিটারি প্রবলেম বা ক্যাশ ক্রাঞ্চ হবে, লিকুইড ক্যাশ ক্রাঞ্চ, পরিবারের সবারই পেটের সমস্যা ভুগবে, ফিমেল মেম্বাররা হেলথ ইস্যু সৃষ্টি হবে এবং অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি তৈরি হবে। ওকে, তাহলে হারাধনের 1 নম্বর ছেলে হয়ে গেল। হারাধনের 2 নম্বর ছেলে কে? আর্থ এলিমেন্ট। আর্থ এলিমেন্ট, একটু আগেই আর্থ এলিমেন্ট সম্বন্ধে আমি কি বললাম? আর্থ এলিমেন্ট কি দেয়? স্থিরতা বলেছিলাম, স্থিরতা। তাহলে স্থিরতার ইংলিশ কি? স্টেবিলিটি। তা লাইফে স্থিরতার দরকার আছে না নেই? লাইফে যদি স্টেবিলিটি না আসে, 50 বছর পর্যন্ত চাকরি করতে 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 ওই ওই লোকাল ট্রেনে যাবে আর আসবে, লোকাল ট্রেনে যাবে আর আসবে, তার লাইফের কিছুই, হয়তো 60 বছর হয়ে গেল, তখনও সে বলবে আমি সারা জীবনে কিছু করতে পারলাম না ছেলেপুলেগুলোর জন্য, আমি সারা জীবনে কিছু করতে পারলাম না পরিবারটার জন্য, এই কথাটাই বলে যেতে হবে। তাহলে 60টা বছর জীবনের প্রতিক্রান্ত করার পরে তার জীবনে কোনো স্টেবিলিটি নেই। তাহলে তখনই বুঝতে হবে সেই ব্যক্তিগুলোর কোন জোন খারাপ, সাউথ ওয়েস্ট আর সাউথ সাউথ ওয়েস্ট। ঠিক আছে, তার মানে এক্সপেন্ডিচার আর রিলেশনশিপে প্রবলেম আসবে। ঠিক আছে, ওকে। সারা জীবন কাজ করে যাবে কিন্তু লাইফে কোনো সাকসেস পাবে না, রিলেশনশিপ তৈরি হবে, প্রচুরবার লাইফে রিলেশনশিপ ব্রেকআপ আসবে, রিলেশনশিপে প্রবলেম হবে, রিলেশনশিপের মধ্যে খামতি তৈরি হবে। তাহলে এই দুটো কোন জোনকে ইন্ডিকেট করছে? কোন জোনকে ইন্ডিকেট করছে? এই জোনগুলোকে ইন্ডিকেট করছে। আচ্ছা, তাহলে আজকে হারাধনের 2টো ছেলের সম্বন্ধে আমরা জানলাম, ঠিক আছে, আর 3টে ছেলের সম্বন্ধে আমরা নেক্সট ক্লাসে জানবো। ঠিক আছে, তবে এই 3টে ছেলের একটু ট্রায়াল দিয়ে যাই, ঠিক আছে, ট্রেলারটা দিয়ে যাই তোমাদেরকে, যাতে তোমাদের পরের দিন বোঝার আগে নিজেদের হোমওয়ার্কটা রেডি করে রাখতে পারো। ওয়াটার এলিমেন্টের ইস্যু যখনই হবে তোমার লাইফে হেলথ ইস্যু তৈরি হবে। ওয়াটার এলিমেন্টের যখনই প্রবলেম তৈরি হবে তোমার লাইফে হেলথ ইস্যু তৈরি হবে। তাহলে নিশ্চয়ই ওয়াটার এলিমেন্টটা কোনটা তোমরা জানো, হেলথ ইস্যু কোন জায়গা থেকে তৈরি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, এয়ার এলিমেন্ট যখনই হবে তোমার কানেকশান নষ্ট হয়ে যাবে, মানে মানুষের সাথে যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি হবে, তুমি ডিটাচ হয়ে যাবে সবার থেকে, তুমি মানসিকভাবে ভেঙে পড়বে, তুমি অ্যাংজাইটির মধ্যে ভুগবে, তোমার জীবনে কষ্ট দুঃখ ভোগ রোগ এগুলো বেড়ে যাবে। ঠিক আছে, আর পেস এলিমেন্টে তুমি সেভিংস আর এডুকেশন রিলেটেড চ্যালেঞ্জ ফেস করবে। ঠিক আছে, আমি যে 3টে এলিমেন্টের শুধু প্রবলেমগুলো বললাম, আমি জোনগুলো বললাম না, আমি দুটো জোন বলেছি, 2টো জোনের প্রবলেম বলেছি এবং 2টো জোনের কী কী দিক আছে সেটা বলেছি। এই যে 3টে জোন আমি বললাম না, এই 3টে, এই ছবিটা সবাই স্ক্রিনশট নিয়ে না আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, এই 3টে জোনের ইসে থেকে সবাই বার করবে। ঠিক আছে, আমাকে এটা করে দেবে। ওকে, আজকে আর ক্লাসটাকে এগাচ্ছি না, কারণ এখানটা অনেকটা ভাস হয়ে গেছে। ঠিক আছে, 16 জোন গ্রিড এটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। এই যে আগেকার জোনের গ্রিড এই ছিল, এটা এখন রং মেথড, এটা রাইট মেথড। ঠিক আছে, ওকে। এবার এই মডার্ন 16 জোন অনুযায়ী কোন জোনে কী অ্যাট্রিবিউট আছে সেটা এখানে দেওয়া আছে, এটা দেখালে তোমাদের
ঠিক আছে, এটা রেডি করবে। আর এই 16টা জনের নাম সবার একদম যেন কণ্ঠস্থ হবে কালকে ক্লাসের আগে। 16টা জনের নাম যেন সবার কণ্ঠস্থ থাকে। আমি বলবো ইস্ট নর্থ ইস্টের আগেরটা কি, কি বলবে? নর্থ ইস্ট। ঠিক, আগেরটা মানে কিন্তু আগেরটা অ্যান্টি ক্লকওয়াইজ। আগেরটা মিন্স অ্যান্টি ক্লকওয়াইজ, আর পরেরটা যখন তখন ইস্ট। ঠিক আছে, হ্যাঁ, এটা শিখিয়ে দিলাম। কালকে যেন কেউ না বলে স্যার আমি তো জানতাম না, আমি তো শুনিনি, আমি তো বলিনি, আমি তো বুঝিনি, কিচ্ছু শুনবো না। কালকে আগে এই হোমওয়ার্কটা, এই 16টা জোনের নাম আর এই 16টা জোনের অ্যাট্রিবিউট, কোন জোনের কী অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটগুলো কোনটা, এই যে নর্থ ইস্টের ক্ল্যারিটি অফ মাইন্ড, ইস্ট নর্থ ইস্টের হচ্ছে রিক্রেশনাল ফান্ড, এই প্রত্যেকটা জোনের অ্যাট্রিবিউটগুলো মুখস্থ করবে। এটাই কালকের ক্লাসের হোমওয়ার্ক। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই শেষ করলাম। সবাই গুড নাইট, কালকের জন্য প্রিপারেশন হোক। আর আজকের ক্লাস কার কার কেমন লাগলো একটু যদি বলো, তাহলে আমার নিজের খুব ভালো লাগবে। দারুণ দারুণ দারুণ, এটা স্ক্রিনশট দিয়ে আমি দিয়ে দিচ্ছি, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, দারুণ স্যার। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি, ফাইলটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপে চলে গেছে, একটু সবাই দেখে নাও গ্রুপে গেছে কিনা। হ্যাঁ পেয়েছি। ওকে, এটা একটু ভালো করে সবাই রিলেট করো। ঠিক আছে, এরকম প্রত্যেক দিনের ক্লাসে প্রত্যেক দিন পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, গুড নাইট, সবাই ভালো থাকবে। এবং সবাই চেষ্টা করবে একটু প্রত্যেক দিন 5 থেকে 10 মিনিট মেডিটেশন করতে। ঠিক আছে, ওকে, গুড নাইট, গুড নাইট। Just